আপনি তো মেম্বারশিপের কথা বললেন, তো মানে 30-35 হোয়াট এভার ইজ দ্য অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টে যাচ্ছি না, আমি মেম্বারশিপটাকে ফোকাস করতে চাইছি। ধরুন আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এসেছি, তো মেম্বারশিপ কি ইন্ডিভিজুয়ালি নিতে হবে না অ্যাজ আ ফ্যামিলি? ফ্যামিলি। ওকে, এবার এখানে একটু বলে দিই। প্রথমে একটা ফর্ম দিয়ে 1000 টাকা একটা ফর্ম নিতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, 1000 টাকা জমা দিতে হবে, মিটে গেল। এবারে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের ওখানে আপনার নামটা এনরোল হলো, আপনি লগ ইন করে দেখে নিলেন, একটা মেম্বার্স লগ ইন আছে, সেখানে দেখে নিলেন আপনার প্রোফাইল ঠিক আছে, আপনার অ্যাকাউন্টসে দেখে নিলেন 1000 টাকা জমা পড়ে গেছে। এরপর আপনি কল পেলেন, মেল পেলেন, যেমন ওখানে এখন আমাদের 3টে মতো ফাঁকা আছে, সেই 3টে আমরা নিয়ে নেব, কারণ 3টে উইথড্রয়াল হয়েছে, আমরা উইথড্রয়ালের টাকা ফেরত দিয়ে দিই যতক্ষণ। আচ্ছা, উইথড্রয়ালের ব্যাপারটা বলি। না, আমার যে আরেকটা প্রশ্ন আছে ওটা না, এটা কমপ্লিট করে দিই। ওকে, না আমারটা ভীষণ রিলেটেড, আমি একটু করে দিই। আরেকটা হচ্ছে যে ধরুন আমার ইনহেরিটেন্স যেহেতু হবে না, কিন্তু নমিনেশন হবে আপনি বললেন, তো আমার তো হতেই পারে যে আমার 2টি সন্তান আছে, অথবা আমি 2জন কাউকে ভেবে রেখেছি যাকে দেবো, তো শেয়ার নমিনেশন কি হতে পারে? হ্যাঁ আছে তো। ওকে, আছে তো স্যার শেয়ার নমিনেশন আছে তো আমাদের ফর্মে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমার এই দুটোই প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, উনি ওইসব কাগজপত্র বা আইনের কাগজপত্র উনি জানেন আর কি। আচ্ছা, এই মেম্বারশিপের ব্যাপারটা আমি যেটুকু শুনেছিলাম, একটা দেখেছিলাম অ্যামাউন্ট 9 লাখ করে 3-4টে ইনস্টলমেন্টের। না, 9 লাখ করে না, 6 লাখ করে। আমি বুঝিয়ে বলছি, এই যে টাওয়ারটা হচ্ছে 68 জনের মধ্যে আমাদের 3জন উইথড্র হয়েছে, তাদের টাকা ফেরত দিয়ে 30 লাখে আমরা নিয়ে নেবো আবার 3জনকে, হয়েছে। কিন্তু পরের যেটা হবে, যেটা 35 লাখ চারদিকে লেখা দেখছেন, সেটা কিন্তু সেকেন্ড টাওয়ারের ক্ষেত্রে। সেকেন্ড টাওয়ারের জন্য 1000 টাকা দিয়ে একমাত্র আপনি এখন নামটা লিখে রাখতে পারেন আর রেজিস্ট্রেশন নিতে পারেন, কিন্তু ওটার কল কিন্তু পাবেন না এখন, ওটাকে কল করব পরে। 35 লাখের কল হবে, তার কারণ হচ্ছে যে ওটার প্ল্যানটা স্যাংশন হবে মোটামুটি 6 মাসের আগে, ওটা কল হবে না। তার কারণ প্ল্যানটা স্যাংশন না হয় আমি আপনার কাছে টাকা চাইতে পারবো না। সব রেডি হবে, কারণ এই রেডি হওয়ার অনেক রকম ফ্যাকড়া, কারণ এগুলো সব কৃষ্ণনগর থেকে হয়, জেলা পরিষদ থেকে আর কি। সেসব হয়ে গেলে তখন কল হবে, তখন এটা 35 লাখ হবে আর কি, এদিকে হবে। কিন্তু ফ্ল্যাট সব আইডেন্টিক্যাল হবে, পিয়ন থেকে প্রিন্সিপাল সবাই সমান আমাদের কাছে, এবং ফ্ল্যাট কিন্তু আপনি চয়েস করতে পারবেন না, সব কটাই গঙ্গা আপনার দিয়ে আপনি ব্যালকনি থেকে বসে আপনি গঙ্গা দেখতে পারবেন, এটা ডিসাইডেড, সেইভাবে আমরা ডিজাইন করেছি। আপনার ঘরে হাওয়া, পর্যাপ্ত হাওয়া থাকবে, আপনাকে 365 দিন আপনাকে গায়ে চাদর দিয়ে শুতে হবে, আমরা এখানে তাই শুই, ওই যে সাইট অফিস দেখছেন ওখানে আমরা তাই শুই। 365 দিন এখানে আপনি রাতে ফ্যান চালাতে পারবেন না, এখানে এসির কস্ট লো হবে, মোটামুটি ধরে নিন 4 তলার লোক তো জানলা বন্ধ করে শুতে হবে, তখন এত হাওয়া থাকবে, এসির কথা তো ভুলেই যান। এখানে থাকলে আপনি যদি থাকেন, এখানে আমরা গেস্ট রুম রেডি হয়ে যাচ্ছে, থাকলে বুঝতে পারবেন না আর কি। বললাম না, আজকে সকালবেলা আমরা সোয়েটার পরে মাফলার বেঁধে এখানে আমরা সকাল 6টায় কাজ করছি, এত ঠান্ডা ছিল, হু করছি, কাঁপছি আমরা। তাহলে অ্যালটমেন্টটা অ্যালটমেন্টটা বলে দিই, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হচ্ছে। এবারে হচ্ছে যে এই যে 3জনকে ধরুন যারা আসবেন, ধরুন আপনি রেজিস্ট্রেশনটা এখন নিয়ে নিলেন, তাহলে এখনই কল পাবেন, এখন কল পেলে আপনাকে 6 লাখ টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা নেবো আর একজনকে ফেরত দিয়ে দেবো, তাকে 98% ফেরত দেবো। যতক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিট না হবে ততক্ষণ 98% ফেরত পাবেন, 2%টা কেটে নেবো। কেন কেটে নেবো না, এই যে যারা আমাদের মেম্বাররা আছেন, তাদের এই ধরনের মিটিং টিটিংগুলো, মিলন মেলা, এগুলোর পেছনে খরচ হয়, এগুলো সব ফান্ড থেকে, যেমন আজকে খরচটা, আজ এটা খরচ আছে তো আপনাদেরকে 1 টাকা টিকিট নিয়েছে মানে 1 টাকাটা নিই 1 টাকা দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি আর কি, কে কে আসছেন। 1 টাকাটা বড় কথা নয়, 1 টাকার ক্যালকুলেশন। হ্যাঁ, তো এই যে কস্টটা, এটা তো ফান্ড থেকেই তো গেছে, এখানকার ফান্ড থেকে তো গেছে। তো এটা করার উদ্দেশ্য যে আমার মেম্বাররা দেখবেন, আর নতুন মেম্বার কালেক্ট করা। এই প্রজেক্টটা কিন্তু ক্রাউড ফান্ডিং করে হচ্ছে, সম্পূর্ণ চাঁদা তুলে হচ্ছে, সোজা কথা। যেদিন শুরু করেছিলাম সেদিন 2 লাখ টাকার একটা চেক আমাদের ঠিকানা সিমলার মাদার ফান্ড থেকে 2 লাখ টাকার চেক একটা জমি অ্যাডভান্স করেছিলাম, তারপর নাথিং, কিচ্ছু ছিল না, একটা 9 পয়সাও ছিল না। আপনাদের মতো মানুষজনই দিচ্ছেন, এর পেছনে তাহলে আছেটা কি আমাদের, কেন দিচ্ছেন?
কি দেখে দিচ্ছেন? ক্রাউড ফান্ডিং করে করছি, আমি জানি ভাবে করবো। এবার এর পরে, এটার পরে একটা জেনেটিক হসপিটালও বানাবো ক্রাউড ফান্ডিং করে 200 কোটি টাকার, আমি জানি পারবো, কিন্তু কিভাবে টাকা আসবে কিন্তু এখন জানি না। কিন্তু রাদার হয়ে যাচ্ছে তো, আটকাচ্ছে না তো কোথাও। আচ্ছা, একটা প্রশ্ন সেখানে, এই যে ধরুন 4টে ইনস্টলমেন্ট কি পাঁচটা। 5টা 35 লাখ 7 করে বললেন, তো তো তাহলে মানে 7 দিয়ে আমি একটা যে ফ্ল্যাটটা কোনটা পাবো সেটা কি ফার্স্টেই জানতে পারবো না 35-এর পরে, মানে বা সব বুক হয়ে গেলে একটা লটারি করে দেবো, লটারি করে দিয়ে আপনাদের ডাকবো। ধরুন এটা 68টা না হয় তার 78টা ফ্ল্যাট হতে পারে। এটা এদিকে সেকেন্ড টাওয়ারটা তো বেশি হতে পারে, আমাদের আর্কিটেক্ট বলছিলেন। হওয়ার পরে আপনার সেই কজন 78 জন এসে গেলেন, বসলেন এক জায়গায়, বসে দিয়ে আপনি লটারি করে দিলাম। কিন্তু এরপর কেউ ছেড়ে যখন যাবেন, আর একদিন যখন নতুন ঢুকবেন, তখন কিন্তু সেই ফ্ল্যাটটাই পাবেন, তখন তার লটারি করা সম্ভব না, সবাই ঢুকে যাওয়ার পরে। কিন্তু সেটা এখনো আসেনি, সেই সিচুয়েশন এখনো আসেনি। মিউটেশন রেজিস্ট্রেশনগুলো কোনো মিউটেশন নেই। মিউটেশন যা আছে ঠিকানা সিমলা নামে রেজিস্ট্রেশন যা, এটা তো সেল হচ্ছে না আপনাকে। ও আচ্ছা, আপনার সাথে একটা প্রথমে একটা মৌ দেওয়া হচ্ছে, তারপর একটা এগ্রিমেন্ট হচ্ছে। মানে সেম ফ্ল্যাট আবার অন্য কেউ ব্যবহার করছে পরে, যদি আপনার টাকাটা ফেরত দিয়ে দিলাম, আপনার এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে গেল। যে অশোকনগরে আছেন, যে অশোকনগরে মানুষরা আছেন, একটা ডিপোজিট দিচ্ছেন, 2 লাখ টাকা ডিপোজিট দিচ্ছেন, তার থাকছেন, আবার যখন চলে যাচ্ছেন তখন বা মারা যাচ্ছেন তখন টাকাটা ফেরত নিচ্ছেন, মাসের খরচটা দিচ্ছেন। আমরা সার্ভিস প্রোভাইডার, আমরা সার্ভিস দিলাম। মানে ওই এন্টায়ার অ্যামাউন্টটা কিছুটা কেটে আবার ফেরত দিয়ে দেওয়া হবে এরকম? না, 100% ফেরত। 100%? হ্যাঁ, আমি তো আপনার টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে নেবো, তো আমি টাকাটা রেখে করবো, আপনার টাকাটা আমি রাখবো কেন, কাটবো কেন, কেটে রাখবোটা কোথায়? আমি টাকাটা রাখবো কোথায়? আমার তো রাখতে হবে টাকাটা। তাহলে তো এখনই বলতাম যে আপনার টাকা দলে দলে টাকা জমা দিন, আমরা বাড়ি করবো। বলছি না তো, আমরা তো চাইছি না টাকা, আমরা তো মাত্র 3 জনের কাছ থেকে বলছি, 3 জন আমাদের নেবো, আমরা 3 জনকে, ওখানে 3 জন উইথড্রয়াল আছে, 3 জন নিয়ে নেবো। আর এই ডিজাইন এবং ফ্লোর প্ল্যান এগুলো তো দেখা একটু দরকার। ডিজাইন ফ্লোর প্ল্যান দেখানোর জন্য আমাদের সায়ন আছে, ওই শ্যামল স্যারেরই ছেলে, ও আমাদের এখানকার প্রজেক্ট ম্যানেজার আর কি। সায়ন কোথায়, ওগুলো ও দেখিয়ে দেবে, আপনার সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। দেখে নিলে একটু বেটার হয়। হ্যাঁ, ওয়েবসাইট এখনো ক্লিয়ার নেই, হাতেও দেখিয়ে দিতে পারবে, এখানে ফেলে দেখিয়ে দিতে পারবে আর কি, ওখানেও বুঝিয়ে দিতে পারবে, সব ওগুলো দেখিয়ে দেবো। আপনাদের মধ্যে ইঞ্জিনিয়ার কজন আছেন? একজন আছেন, আমাদের তো মেটেরিয়াল সায়েন্সের লোক আছেন। আপনি? হ্যাঁ, আপনি মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইলেকট্রিক্যাল স্যার ইঞ্জিনিয়ার না, আপনি মেটেরিয়াল সায়েন্সের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি তো আইআইটিয়ান, আপনি আইআইটিয়ান খড়গপুর। এই স্যারকে বাইকটা দাও না। সরকারকে আমি তো মনে করছি যে উনি মেটেরিয়াল সায়েন্টিস্ট, উনি যেভাবে লুসিডলি এবং ব্রেন স্টর্মিং করে গেলেন, এবং অ্যাচিভমেন্ট মোটিভেশন, মানে আমাদের সবাইকে মোটিভেট করে দিলেন যে ভাই আমাদের আর ভয় করার দরকার নেই, আমার একটা স্পেশাল চাইল্ড আছে, সেই কারণেই আশা। এবারে আমি আর কোনো ভয় পাচ্ছি না। আশা করব আপনারা সবাই ওনাকে কোঅপারেট করবেন। আর উনি তো মানে আমি জানি না, ডাক্তার হয়ে এত ইঞ্জিনিয়ারিং জানলে আমাদের মুশকিল। আমি মেটেরিয়াল সায়েন্টিস্ট না, উনি মেটেরিয়াল সায়েন্টিস্ট, জানা দরকার। আমি অশোকনগর ভিজিট করেছি, অশোকনগরের ফিডব্যাক আমি নিয়েছি, এবং ডক্টর সরকার সবসময় বলছেন যে আপনারা নিজেরা ভেরিফাই করে নিন। এবং ওনাকে আমি 3টে পয়েন্ট দিয়েছিলাম, বলেছেন কেন বলছেন যে আমরা ভালো। তো একটা হচ্ছে উনি ট্রান্সপারেন্ট, আর একটা অবজেক্টিভ, মানে এইমস অ্যান্ড খুব খুব ক্লিয়ার, যেটা দরকার। আর থার্ড হচ্ছে যে একটা টাইম আসছে, আমি অন্য দেশেও দেখেছি, ইউএসএ, ইউকে, এইসব কান্ট্রিগুলোতে দেখেছি, সময় আসছে। আর এই সাইটটা খুব ভালো সিলেকশন। তবে একটা সাজেস্ট করব যে এই গঙ্গায় উনি বলছেন ঘুরে যাবে, আবার ঘুরতেও পারে এদিকে, তো একটু ওই গার্ডওয়াল করে যেন জলটা আটকাতে পারে। ঠান্ডা লাগবে সেটা আমরা জানি। আর উনি তো নিজেই পাওয়ার টাওয়ার তৈরি করছেন, উনি তো, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ আছেন, তারা প্লিজ ওর সঙ্গে কথা বলবেন, উনি অনেক কিছু জানেন।
আমি মেটেরিয়াল সায়েন্স সম্বন্ধে ওনার কাছ থেকে বেশ কিছু শিখলাম, যে উনি প্র্যাকটিস করছেন মেটেরিয়াল, আমরা জিও পলিমার বলছি, উনি কিন্তু ইনডাইরেক্টলি অনেক কাজ করছেন, নিজেই করছেন। সো এনিওয়ে আই এম থ্যাঙ্কফুল যে উনি আমাকে বলার একটা স্কোপ দিয়েছেন। থ্যাংক ইউ। না, আমি বলার আগে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে ওই গার্ডওয়াল নিয়ে, গার্ডওয়াল নয়, এখানে ব্যাপারটা বুঝতে হবে। আজকে গঙ্গা ওপাশে যাচ্ছে, কালকে গঙ্গা যদি এদিকে আসতে শুরু করে, গঙ্গা তো নড়ে। সুতরাং এখানে নিয়ম হচ্ছে রিটেনিং ওয়াল। যারা ইঞ্জিনিয়ার তারা ভালো বুঝবেন। রিটেনিং ওয়াল মানে কি, গঙ্গাটা ডেপথটাকে জানতে হবে। ধরুন গঙ্গাটার ডেপথ হচ্ছে আপনার 15 ফুট, এখানে দেখুন 15 ফুট, 15 ফুট মানে 5 মিটার। তাহলে এই জায়গাতে আপনি 5 মিটার গর্ত করে রিটেনিং ওয়াল একখানা ফুট তৈরি করতে হবে। ফুট হিল যেরকম ভাবে রিটেনিং ওয়াল করে, এবং সেখান থেকে একটা কংক্রিটের এরকম ওয়াল উঠবে মাটির তলা থেকে। যে ওয়ালটা আপনি ওপরে দেখতে পাবেন না, কিন্তু ওটা আবার মাটি দিয়ে চাপা পড়ে থাকবে। ওপরে এসে যখন যেখানে আপনার এমনি মাটির পর্যন্ত এসে ওটা চাপা পড়ে যায়, তার উপরে দেখা গেল 2 ফুট মাটি পড়ে গেল, ওটা কিন্তু লাইফ টাইম ওখানে চলে গেল। এবং এখানে খরচা হবে আমাদের টোটালটা দিতে 20 থেকে 25 লাখ টাকা। গঙ্গা কোনোদিন ভাঙবে না, করতেই হবে, প্ল্যানেই আছে আমাদের। গঙ্গা ভাঙবে কোথা থেকে? হ্যাঁ, করে দেবো। হ্যাঁ, মোটামুটি 500 ফুট মতো 500 হয়ে যাবে। আমরা নিজেরা করছি তো, সব বালি নিজেরা বানাচ্ছি, নিজেরা কাটছি, নিজেরা মাথায় করে মাল বইছি। আচ্ছা, আর বাড়িতে ড্যাম্প ব্যাপারটা অনেক জায়গায় হয়। ড্যাম্পিং হচ্ছে যে, বলে দিচ্ছি যে প্রথম কথা, এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে, ওখানে সাইটে যে দেখাবো কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে, এই সায়ন, ওই যে আমরা যে ওই ইপিএস কোড প্যানেলিংটা করছিলাম, ওটা কি কোনো ট্রলি করে আনতে পারবে? ইপিএস কোড প্যানেলিংটা, ওই যে এটা ইয়েতে থার্মাকলের উপরে স্প্রে করে করছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু বেঙ্গলে হয়েছে কিনা জানি না। আমি দেখুন, আমি বেসিক্যালি আমি বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। 1.5 বছর আগে আমি এসব জানতাম না আর কি। সামাও পড়াশোনা করছি আর কি, রাদার করছি আমি কিছু। যখনই এইগুলো করতে হবে তখন বইও কিনে ফেললাম, প্রায় 1030 টাকার বই আমার আলমারিতে আছে। আর উনি জিও পলিমার বলছেন, জিও পলিমার একটা বই কিনতে চলেছে 18,000 টাকা দাম। আমার কাছে শর্টক্রিটের বলে যেটা আনতে চাইছি, সেই বইটা 4,500 টাকার দাম। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বইগুলো যেগুলো ইন্ডিয়ায় পাওয়া যায় না, সেই বইগুলো একটা চটি বই। একটা বই সেদিন কিনলাম 4,500 টাকা দিয়ে। সেই বইটা হচ্ছে কি, ওই যে ভদ্রলোকের নাম ভুলে গেলাম, ওই যে দেখবেন মিলন মেলাতে যে ইয়ের মধ্যে প্যান্ডেলের মতো করেছে না, ছাদটাকে, রূপটাকে ফাইবার দিয়ে, ওটা প্রথম জেড্ডায় হয়, প্রথম জেড্ডা এয়ারপোর্টে হয় আর কি। ওটার একটা বই কিনেছি আর কি। তা এনিওয়ে, তা যেটা হচ্ছে যে আমরা এখানে M25 আমাদের আইএস কোড অনুসারে, বা আমাদের যাদবপুর ইউনিভার্সিটির এটার ইয়ে করেছে, ভেটিং করেছেন, এখানে M25 করতে বলেছে। আমি আপনাকে এক্ষুনি কাগজ দেখিয়ে দেবো। আমাদের M45 M54 পর্যন্ত আমাদের স্ট্রেংথ করেছি আমরা এখানে, কম্প্রেসিভ স্ট্রেংথ। তলাটা এখানে র্যাপ্টের মতো করে বা কম্বাইন্ড ফুটিংস করে তোলার পরে আপনার ওখানে গেলে দেখবেন যে এখানে এই যে যেখানে দাঁড়িয়ে আছেন, এখানে আপনার যে আমাদের যে লেভেলটা হচ্ছে গঙ্গা থেকে, সেটা আপনার মাথার উপর দিয়ে যাবে 2 দিন বাদে। মানে এতটা হাইট এখানে পড়বে, ফিলিং হবে এখানে, এই ফিলিংটা এতটা হবে। ওখানে গেলে বুঝতে পারবেন আমাদের গ্রাউন্ড বিম হচ্ছে, শুধু গঙ্গা বলে গ্রাউন্ড বিমের পর প্লেন বিম পর্যন্ত হচ্ছে, মানে তলাতে 2টো বিম হচ্ছে। এখন গ্রাউন্ড বিমে কাজ হচ্ছে, এরপর প্লেন বিম হচ্ছে। প্লেন বিমটা দেখবেন কোথাও আমাদের লেভেল করা আছে, আর সায়ন দেখাবে। এবার ড্যাম্পিং এর ব্যাপার আসছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে HFL 7 ফিট ছিল এক সময়, মানে হাইস্ট ফ্লাড লেভেল। গঙ্গাধারে বাস করছেন, বন্যার সম্ভাবনা মাথায় রাখতে হবে। আনন্দ যেমন পাবেন, দুঃখ পেতে পারেন। সুতরাং HFL রাখার জন্য আমাদের যাদব ইউনিভার্সিটি ভেটিং করাতে এরা বলেছে যে আমাদের এখানে 8.5 মিটার স্টিল থাকতে হবে। সরি, 800 মানে ওই হচ্ছে আপনার 8 ফুট মতো আর কি, 8.5 মিটার বলছি, 8 ফুট মতো, 8.5 ফুট মতো আমাদের স্টিল থাকতে, মানে তলাটা ফাঁকা থাকছে আর কি। তারপর বাড়ি হচ্ছে। আর বাড়ির ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে দেয়ালটা করছি,
সেটা ইপিএস কোর প্যানেলিং করছি। ইপিএস কোর প্যানেলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কিনা জানি না, আমি কিনতে গেছিলাম ইন্দোরে ওদের কারখানা আছে ওগুলো বানানোর, কিন্তু সেখান থেকে আনতে যে দেখা যাচ্ছে 1 কন্টেনার ইপিএস দেওয়াল আনতে আমাদের খরচা হয়ে যাচ্ছে প্রায় 6.5 লাখ টাকা। তা আমরা নিজেরাই ইপিএস কোর প্যানেলিং বানাচ্ছি, তার একটা এক্সপেরিমেন্টাল স্টাডিজ আমি দেখিয়ে দিতে পারবো আর কি। ইপিএস কোর প্যানেলিং কিচ্ছু নয়, ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে একটা থার্মাকলের 100 mm থার্মাকল থাকবে, দুপাশে দুটো 3 স্কোয়ার ইঞ্চের 3x3 হ্যাঁ 2.5 mm এর জিআই ওয়েল্ডেড নেট থাকবে। সেই নেটগুলোর মধ্যে এবারে ওই ইয়ের থার্মাকলের মধ্যে দিয়ে ক্রস কানেকশন করে জোড়া থাকবে, এবার শর্টক্রিট মারবো, মানে মেশিনের মাধ্যমে। মেশিনটার দাম হচ্ছে আমার 6-7 লাখ টাকা মতো। সেই মেশিন দিয়ে আমি করবো, যেভাবে আমাদের টানেল তৈরি করা হয়, টানেলে যে ইয়েটা হয়, টানেলে টানেলের যে প্লাস্টারিং করে সেগুলো শর্টক্রিটে করে, মানে একটা মেশিন দিয়ে প্লাস্টারটাকে এটাকে ওই পাথরটাকে ছোট ছোট পাথরে 10 mm পাথর দিয়ে করে যে কংক্রিটটাকে ছোড়া হয়, কংক্রিট মিক্সটাকে ছোড়া হয়, সেটা গায়ে লেগে যায়। সেটা করার পরে এবার আমরা প্লাস্টারিং করব, প্লাস্টারিং করার মেশিন আছে আমাদের। প্লাস্টারিং করলে কি হলো, তার মাঝখানে আপনার দেওয়ালটা হয়ে যাচ্ছে 200 mm, এদিকে 100 mm, এদিকে 50 mm আপনার শর্টক্রিট কংক্রিট হচ্ছে, এদিকে 50 mm 200 mm প্লাস এবার প্লাস্টারিং থাকছে সব, শুধু আপনার ম্যাক্স টু ম্যাক্স ওটা 250 mm পর্যন্ত হয়ে যাচ্ছে দেওয়ালটা। যখন দেওয়াল হয়ে যাচ্ছে সেই দেওয়ালের মাঝখানে আগে যেমন র্যাট ট্র্যাপ দেওয়াল ছিল, র্যাট ট্র্যাপ দেওয়াল, সে র্যাট ট্র্যাপ দেওয়াল ইট দিয়ে করা হতো, মানে মাঝখানে গ্যাপ তৈরি করা হবে, একটা মানে ব্যারিয়ার থাকবে। তাহলে যখন থার্মাকল থাকছে, যে থার্মাকল এবং থার্মাকলের ইয়ে হচ্ছে 20 ডেন্সিটি থার্মাকল, মানে যেটা দিয়ে আমাদের ইয়ে আর কি ওই সব কোল্ড স্টোরেজের ইনসুলেশন হয় আর কি, কোল্ড স্টোরেজ ইনসুলেশন হয়। সেই কোল্ড স্টোরেজ ইনসুলেশন ওই থার্মাকল দিয়ে যখন আমরা করছি, তখন আপনার ঘরের মধ্যে সাউন্ডও যেমন ইনসুলেশন হলো, আপনার এর ইনসুলেশন হলো, আর আপনার কোনোভাবে ড্যাম্প হওয়ার জায়গায় নেই, হবে কোথা থেকে, এমনকি আপনার ইয়েও হবে না, আপনার টার্মাইটও হবে না। আমাদের বেঙ্গলে নেই, নিজে নিজে বানাচ্ছি, পারছি। এরকম একটা 1 মিটার বাই 3 মিটার এই যে র্যাট ট্র্যাপ, এটা হালকা করে ছেড়েছি আর কি, এইভাবে নেটের মধ্যে আমরা স্প্রে করে মেরেছি আর কি। এরকম দেয়াল তৈরি হবে এবং দেয়ালটা কি হবে, মনোলিথিক হবে, বুঝতে পারছেন তো, অ্যান্টি সিসমিক হবে, মনোলিথিক হবে, অথচ কস্ট কম। এরকম 1 মিটার বা 3 মিটার 100 mm একখান থার্মাকলের দাম মাত্র 550 টাকা, আর নেটটা কত দাম হবে? আর শর্টকাট মারলে আমার ইনভেস্টমেন্ট বেশি, 7.5 লাখ টাকাতে মেশিনটা কিনতে হবে, বাড়ি ফাটাফাট বাড়িতে করে দেবো, ধরবা করে দেবো, দেয়াল ওই বসে বসে গাঁথবে, ইট করবো না। না 1 মিটার বাই 3 মিটার আমরা কারখানার সাথে কথা বলেছি, ও আমাকে 1 মিটার 3 মিটার 100 mm করে থার্মাকল 20 ডেন্সিটির থার্মাকল দেবে, মানে 1 কিউবিক মিটার এর ইয়ে হবে, ওজন হবে হচ্ছে 12 কেজি। ওই থার্মাকলের ওজন হবে, ওটা 20 ডেন্সিটি বলা হয়, যেটা দিয়ে আর কি আমাদের ইয়ের ইনসুলেশন করা হয়, কোল্ড স্টোরেজের ইনসুলেশন হয় আর কি। এখানে আমরা 50 mm করেছি, আমরা স্যাম্পল একটু কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসে নিজেরা ট্রায়াল দিয়েছি আর কি। এই নেট লোকাল নেট দিয়ে করেছি, কিন্তু জিআই নেট দিয়ে হবে। জানি না ভাই স্যার, ইঞ্জিনিয়ারদের অবস্থা খুব খারাপ। আপনি আরেকবার বলুন কি বললেন? কাকে করাবো জানে না স্যার, এমসান ব্যবহার করেছি, আমার ইঞ্জিনিয়ার বলছি এমসান ব্যবহার করছো, করো না। আমি যত ইউনিভার্সিটি দেখিয়ে দেবো সায়ঞ্জনে, এমসান ব্যবহার করে আর ইয়ে করে আমি কম্পারেটিভ স্টাডি করেছি, স্টাডি করে আমি রিপোর্ট এক্ষুনি দেখিয়ে দিতে পারি, ইউনিভার্সিটি প্রিন্টেড রিপোর্ট, যে 3 MPa বেশি হয়েছে আমার স্ট্রেংথ এমসান ব্যবহার করে। চলুন আমি এমসান দেখাচ্ছি আপনাকে, ওখানে পড়ে আছে কালো রঙের বালি, কালো বালি। আপনাকে আমি মনে করি ডক্টরেট দেওয়া উচিত এই ধরনের, এবং উনি রিয়েলি আমি অনেক গাইড করেছি, অনেক ডক্টরেট দেখেছি, আমি নিজে গাইড করেছি। উনি যা বললেন একটা ব্রেন স্টর্মিং হয়ে গেল, রিয়েলি প্রত্যেকের ব্রেন স্টর্মিং হওয়া উচিত। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তবে আমরা আরও আশা করব এই পরিবেশটা একটু ঠিক করে, যেন আমরা যখন আসবো লিভিং কন্ডিশনটা একটু বেটার হওয়া দরকার। আর একটা জিনিস, লিভিং কন্ডিশন প্রথম যখন আসবেন তখন খুব একটা ভালো হবে না স্যার,
চারদিকে ইট পাথর পড়ে আছে, এই যে যেগুলো দেখছেন না, এই যে রাবিশগুলো, এই রাবিশগুলো কি কোথায় যাবে জানেন? ওই যে গর্তটা হয়েছে, ওই যে গর্তটা আমরা মাটি ফিল করছি না, আমরা এই রাবিশ দিয়ে ফিল করছি। ফিলিং হবে ওই গর্তটা। তাতে কি হলো, এর যে একটা ওয়েট আছে, তো এর তো স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, সুতরাং ওটা যখন তলায় ওই আমার কম্বাইন্ড ফুটিংস এর উপর পড়বে, এও একটা প্রেসার তৈরি করবে, তার মানে বাড়ি মজবুত হবে। মাটি দিয়ে ফিল করলে কি হবে, ওর ওপরে মাটির লেয়ারটা দেবো। এই যেমন ফিল হচ্ছে, যখন অলরেডি ফিল হচ্ছে ওখানে, এটা এখানে আপনার যেখানে বসে রয়েছেন, হয়তো সামনে বছর দেখবেন এখানে 3 ফুট এরকম রাবিশ দিয়ে ফিল হয়েছে, ওপরে এসে মাটি পাবেন, হয়তো 1.5 ফুট মাটি পাবেন, তার মধ্যে গাছ হবে। কারণ গাছ আমাদের ছোটখাটো সাধারণ গাছ আমাদের মাত্র 6 ইঞ্চি, যে আমরা যে মাটিতে যে চাষ করি, মাত্র 6 ইঞ্চিতে আমাদের সার থাকে, আর তার তলায় সার থাকে না। এই যে গাছরা যে সার নেয়, এরা যে সারটা নিচ্ছে, তাদের যে নিউট্রিয়েন্টস নিচ্ছে, এটা কিন্তু 6 ইঞ্চির মধ্যেই নিচ্ছে, ডেপ থেকে শুধু ওয়াটার নেয়, আর কিচ্ছু নেয় না। এই যে পাতাগুলো পড়ছে, পাতাগুলো যে ম্যানিওর তৈরি হচ্ছে, এই যে নাইট্রোজেন তৈরি হচ্ছে, এটা 6 ইঞ্চির মধ্যে কিন্তু থাকছে, তার তলাতে কিন্তু কোনো ম্যানিওর নেই। কিছু কিছু কেমিক্যালস পাওয়া যায়, কিন্তু তলাতে ওয়াটারটা নেয়, তলার যে মেন রুটটা যায় ওয়াটার নেয়, কিন্তু আর বাদ বাকি ক্যানোপি সাইজে যে এটা থাকে, ছড়িয়ে থাকে ট্রাইবিউটারি ইয়েগুলো, শাখাগুলো, তারা কিন্তু 6 ইঞ্চির মধ্যে থেকে সারটা নেয়। আর এখানে যখন গাছ পুঁতবো, আমাদের প্ল্যানিংটা যখন হবে, সেই গাছগুলোকে আমরা আগে মাটির চারি দিয়ে দেখবেন ওখানে বসিয়েছি, আগে থাকতে আমি জানি এতটা ফিল হবে, আগে মাটির চারি দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি। ওই যে কুয়োর যে চারি আছে, সেই দিয়ে গাছটাকে হাইট বাড়িয়ে বসিয়ে তারপরে ফিল করবো। আজ করবো না, পারবো না, কাল করবো না, পয়সার ব্যাপার আছে তো, চাঁদা তুলে করার তো, যখন উঠবে করবো। আজকে বললাম যে আমি আপনাকে রিটেনিং ওয়াল দেবো, কিন্তু আমি কি আজকে দিতে পারবো? কিছু আসলো, করতে থাকবো, তখন দেখলাম ঠিক আছে রিটেনিং ওয়ালটা দিয়ে দাও। রিটেনিং ওয়ালটা আপনাকে দিতেই হবে। এখানে গঙ্গাধারে বাস করছেন, আপনাকে তলার 5 মিটার তলা থেকে আপনাকে একটা ওয়াল দিতে হবে, 300 mm ওয়াল, মানে 1 ফুটের একটা ওয়াল আপনার উঠতেই হবে কংক্রিটের। এবং যার একটা ফুট থাকবে, যার একটা হিল থাকবে, যার একটা টো থাকবে, এবং সেটা অন্তত হতে হবে 2 মিটারের। সেখান থেকে এসে এই 2 মিটার তলাতে ঢালাই, তার থেকে এসে উঠবে, কে ভাঙবে? গঙ্গার এত বড় ক্ষমতা নেই। ব্রিক কমপ্লিট কংক্রিটের হতে হবে, এবং আমাদের M25 হতে হবে, M25 হতে হবে। M25 ছাড়া রিটেনিং ওয়াল হবে না। বাড়ি ব্রিক কিছু ইউজ হচ্ছে না, রেড ব্রিক ইউজ হচ্ছে না, এখানে সব গ্রিন বিল্ডিং, এখানে সব রেড ব্রিক হচ্ছে না। রেড ব্রিক কিছু কিছু ওই প্রথম দিকে কিনেছিলাম, বুঝতে পেরেছি, ওই কিছু ওই সামনে এটাগুলো রেড ব্রিক হচ্ছে। আর ওই সামনে যে ঢুকলেন, ওই যে প্রথম যে গোল সার্কেলটা দেখলেন, ওই সার্কেলটা হচ্ছে আমাদের এক্সিস্টিং রোড লেভেল, ERL যেটাকে বলে, এক্সিস্টিং রোড লেভেল থেকে ওটা 16 ইঞ্চি উপরে আছে। এখানে যখন আসবেন, তখন ওটা এখানে এসে দাঁড়াবে 4 ফুট উপরে। এবং গঙ্গার পাড়ে আপনি যে বসে রয়েছেন, এখানে আপনার মাথার উপর দিয়ে আপনার একদিন এখানে ইয়ে হবে, ফিলিং হবে এখানে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এর থেকে বাড়বে, এর থাকতেই হবে, এর না থাকলে কি করে? মানে কোনো গাছ কাটা হচ্ছে না? না না, গাছ কাটা হচ্ছে না বলতে না, এখানে এবার একটা কথা বলে দিই, গাছ আমরা কাটতে বাধ্য হয়েছি। অনেক গাছই আমাদের এর মধ্যে পড়ে গেছে। একটা তাল গাছ কেটে ফেলেছি, একটা তাল গাছ মরে যাচ্ছে মনে হয়, যতটা মিনিমাম কাটা যায়। হ্যাঁ, জঙ্গল, এখানে তো জঙ্গল ছিল এককালে, এদিককার কোনো গাছ কাটা হয়নি, এদিককার কোনো গাছটা কাটা হয়নি আর কি। এবং আমরা গাছ বসাচ্ছি তো, প্ল্যান্টেশন করছি তো, প্ল্যান্টেশন ছাড়া হবে না। এখানে যেমন বাবলা গাছ লাগাতেই হবে আমাকে, বাবলা গাছ আমরা প্ল্যান্টেশন করছি, পাটটা আরো এগোবে তো, পাটটা বাবলা গাছ না হলে, বাবলা গাছে শেকড় না হলে, তখন বাবলা গাছ জল যখন উঠে যাবে, তখন বাবলা গাছে গোড়া পর্যন্ত জল থাকলে বাবলা গাছ মরে না। বাবলা গাছ লাগাতে হবে এখানে, তাহলে ওই মাটিটাকে ধরবে। এছাড়া দেখুন আমরা হোগলা চাষ করছি, আপনারা দেখে যেমন সামনে দেখুন ঘাস দেখুন, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি হোগলা আছে ওর মধ্যে, ওটা কিন্তু আমরা প্ল্যান্টেড, ওদিক থেকে হোগলা এসছে, হোগলা নিয়ে এসছি আমরা, ওটা প্ল্যান্টেড। কিন্তু ওই হোগলা এবার মাটিটাকে ধরবে, ইরোশন, সয়েল ইরোশনটাকে আটকাবে। এসব প্ল্যান আমরা করছি, প্রতিনিয়ত করছি। আপনি যেটা বললেন যে প্রথম বছর যখন আসবেন, সামনে বছর যখন এখানে আপনি থাকতে শুরু করবেন, তখন কিন্তু আপনাকে খুব ভালো পরিবেশ দিতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আপনার এরিয়াটা, আপনি যে রাস্তাটা দেখুন, রাস্তাটা তৈরি হচ্ছে, ওই রাস্তাটা পাবেন, কিন্তু এই সাইডটাতে পাবেন। কারণ আর একটা বিল্ডিং হবে, কনস্ট্রাকশন মানে এই জঙ্গল, এগুলো তো থাকবেই, এগুলো তো থাকবে না।
কিন্তু যখন 4 বছরের মধ্যে যদি আমরা প্রজেক্টটা কমপ্লিট করতে পারি তখন কিন্তু একটা দারুণ আর লুক্রেটিভ জায়গা হবে। যেমন এখানে একটা উল্টো বাড়ি হচ্ছে, আমি এখানে একজন আর্কিটেক্ট এসছে, একটা বাচ্চা মেয়ে এসেছে, সীমা মজুমদার এসছেন আমাদের নার্সিংয়ের, উনি একজন ইয়ে করেন আর কি, নার্সিং অ্যাডভাইস, ওই যে রয়েছে, এসো তোমরা সামনে এসো। হ্যাঁ ওয়াকিং স্ট্যান্ড, হ্যাঁ, সেটা গঙ্গাটা এখন 30 ফুট দূরে যাবে। আপনার তো গঙ্গা কেটে নিয়ে গেছে সেদিন পোর্ট ট্রাস্ট, আমার গঙ্গা কেটে তো ওখানে বালির বস্তা ফেলেছে। তো আমার তো জমি তো ওখান থেকে যেখানটা দেখছেন সবুজটা ওই পর্যন্ত জমি আমার, অত কেটে ওরা বালির বস্তা ফেলেছে। এবার আমার তো ফিল হবে ওখানে, ওইখানে যে সবুজ জমিটা যেখানে শেষ দেখছেন ওইখান দিয়ে স্ট্যান্ড হবে। আর জমিটা কাটা পড়ে গেছে পোর্ট ট্রাস্টের নিচে, 1-1.5 বছরের মাথায় হবে না, হবে না, সম্ভব না। ওটা প্রজেক্টের শেষে, কারণ রিটেনিং ওয়াল হবে, আমি আবার গর্ত করব, এটাকে ওয়ালটাকে মাটির তলায় ঢোকাবো, তারপর ওপরটা হবে। মোটামুটি গঙ্গার পাড়ে আমাদের 1.5 থেকে 2 কোটি টাকা খরচা আছে স্ট্যান্ডের জন্য, মানে 2-2.5 বছর লাগবে মোটামুটি। তার নিচে স্ট্যান্ড হবে না। এইরকম থাকবে, এই জায়গাটা যেমন ডেকোরেশন করছি, এই জায়গাটা যেমন ডেকোরেশন রাখছি, এই মিটিং করুন, মেয়ে বলুন, এখানে বসা বেঞ্চ টেঞ্চ, রেস্টুরেন্ট হলো, একটুখানি একটু ইয়ে পেলেন, একটু আসলেন, এখানে একটুখানি রিল্যাক্সেশন হলো, এখানে একটা অক্সিজেন পেলেন। কিন্তু ওই দিকটা একটুখানি জঙ্গল টঙ্গল, এগুলো একটুখানি জঙ্গল বলতে ইট পাত কাথরের জঙ্গল আর কি। এখানে ওয়ার্কশপ হচ্ছে, ওখানে ঢাই ডুকুরি শব্দ হবে, সারাক্ষণ হচ্ছে, এই যে যেমন শব্দ হচ্ছে, এই যেমন অলরেডি আমরা কাজ শুরু করে দিচ্ছি, এই জায়গাটা ফিল হয়ে যাবে। কিছুদিন আসে দেখবেন এখানটা আবার হয়তো রয়েছে, ভর্তি রয়েছে। এই হচ্ছে আর্কিটেক্ট, ও একটা কোম্পানিতে কাজ করছে, ও কিন্তু ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই আর কি। ওকে যদি এখন এমস্যান্ড বলি, এমস্যান্ড ও হয়তো বইয়ে পড়েছে, কোনো এক সময় পড়েছে, কিন্তু এমস্যান্ড ও হাতে নিয়ে দেখেনি। আমি কোনোদিনই বই পড়িনি, কিন্তু আমি এমস্যান্ড নিয়ে কাজ করি। সমস্যা এটাই। ও বলে যে আমি ইয়ে জানি, আমি অটোক্যাড জানি, আমি অমুক জানি তমুক জানি। আমাদের তো ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু ফিল্ডে নামালে আমারও তাই মাঠে নামতে হবে, কাদা ঘাটতে হবে। আমার আর্কিটেক্টকে বলেছি তো, সে এগুলো দেখেইনি, ইপিএস কোড প্যানেলিং শোনেইনি। আমি সিএলসি ব্রিক নিয়ে কাজ করছিলাম, তারপর ইপিএস কোড প্যানেলিং পারপাস সিএলসি ব্রিককে বাদ দিয়ে দিয়েছি, সিএলসি ব্রিককে করবো না, আমি ইপিএস করা অনেক বেশি স্ট্রেংথের, এর এমপি অনেক বেশি, সিএলসি ব্রিক 3 থেকে 7 এমনি ইয়ের সমান। সিএলসিতে ক্র্যাক আসতে পারে, এতে ক্র্যাক আসবে না। চিকেন মেজ দিয়ে যদি আমি ঢালার সাথে বিয়ের সাথে কলামের সাথে লাগিয়ে দিই, নো ক্র্যাক, মনোলিথিক স্ট্রাকচার হয়ে গেল। একটা শীট দিয়ে করা হবে আর কি, পুরো একটা শীট হবে কমপ্লিট। ইলেকট্রিক্যাল সাবস্টেশন তো এখানে নেই, এখানে আমাদের ইলেকট্রিকের আসা ঢোকার কথা হচ্ছে, ঢুকে যাবে 11,000 কিলোওয়াট ঢুকে যাবে, লাইন ঢুকে গেলে আমাদের নিজস্ব, আমাদের হিসাব করে দেখেছি আমাদের 600 থেকে 700 আমাদের ক্যাপাসিটি দাঁড়াবে আর কি, এর নিচে হবে না এখানে, কারণ আমার কিচেন অনেকটা খাবে। আর এছাড়া কিচেনে আরেকটা কথা বলি, আমরা একটা সোলার এনার্জি নিয়ে বলিনি, সেটা হচ্ছে যে আমরা বাই ডাইরেকশনাল সোলার ইয়ে করছি, প্ল্যান্ট বসাচ্ছি আর কি, মানে ছাদে বসাচ্ছি আর কি। তার মানে আমি এখানে ইলেকট্রিসিটি উৎপাদন করব, অন্তত 25 কিলোওয়াট যদি আমি ইলেকট্রিসিটি এখানে তৈরি করতে পারি। আর বাই ডাইরেকশনাল আপনারা জানেন কিনা জানি না, যে আপনি যখন সোলার এনার্জি তৈরি করবে, এনটিপিসির একটা সিস্টেম আছে যে একটা মিটার আপনাকে দেওয়া হবে, সেই মিটারটা আপনি যখন খরচা করবেন এদিকে যাবেন, আপনি যখন আবার উৎপাদন করে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে যখন যাবেন তখন কাঁটাটা এইভাবে ঘুরবে, বাই ডাইরেকশনাল, হ্যাঁ, ডুয়াল ফাংশন। তার মানে, এবং আমি যত ইলেকট্রিক তৈরি করতে পারবো, তাহলে আমি যত ইলেকট্রিক পোড়াবো রাতের বেলা, দিনের বেলা যদি আমি ওটাকে করতে পারি, প্রোডাকশন করতে পারি। আর এখন মনোক্রিস্টালিন বলুন বা ইয়ে বলুন, আরও অনেক কিছু, টেসলা আবার নাকি নতুন কিছু এনেছে, যে এখন ছোট ছোট প্যানেলের মধ্যে অনেকটা বেশি ওয়াটেজ তৈরি করা যায়। এমনকি শীতকালেও তো আমাদের ইয়েতে, মানে মেঘলা দিনও আমি এখন ইলেকট্রিক প্রোডাকশন করতে পারবো আর কি। এটা গেল 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর, এখন অনেক কিছু এয়ার টারবাইন বেরিয়েছে, সেই এয়ার টারবাইনগুলো ঘোরে, অল্প হাওয়াতে ঘোরে আর কি, 10 কিলোমিটার পার আওয়ারেও আমাদের ঘুরতে পারে, সেখান থেকে আমরা ইলেকট্রিক প্রোডাকশন করতে পারি। এছাড়া সোলার এনার্জিকে কাজে লাগানোর জন্য, কিচেনে কাজে লাগানোর জন্য আমরা অন্য একটা ভেবেছি, যে যেটা হচ্ছে যে ওই প্যারাবোলিক প্রজেক্টর ব্যবহার করে সোলারটাকে নিয়ে সেই জায়গায় রান্না করে, ছোট ছোট ইউনিট রান্নাঘরের পাশে, ধরুন আমি 30খানা আমি ইউনিট বসালাম প্যারাবোলিক প্রজেক্টর। ডক্টর শ্যামল ব্যানার্জি বিই কলেজেরই, তার কাছ থেকে আমি এনেছি, মেশিনটা আছে ওখানে। হ্যাঁ, আমরা সোলার কুকার মতো কালো বাক্সের মধ্যে সেটা নয়, প্যারাবোলিক করে আর কি, মানে একটা জায়গায় সেন্টার করে
হ্যাঁ করে দিয়ে তার মধ্যে হাঁড়িটা রেখে তার মধ্যে একটা, এবং এটা ফার্স্ট হয় প্যারাবোলিক সিস্টেমে। সেটা করে যদি আমি কনকেভ মিরর, কনকেভ মিরর, বেটার টু সে কনকেভ মিরর, কনকেভ মিরর করে ইলেকট্রিক ইয়েটাকে, এনার্জিটাকে, হিটটাকে একটা জায়গায় করা আর কি, ফোকাস তৈরি করা। করলে কি হলো, আমি যদি 30খানা বসিয়ে দিই তাহলে আমার বয়েলিংটা আমার হয়ে গেল, তাহলে এনার্জি সেভড। এবং ওখানে হিউম্যান কত লাগলো, ওই 30খানাকে শুধু ওটা ডিরেকশনে ঘোরাতে হবে, সূর্য যেখানে পড়বে একটু ধরে ঘুরিয়ে দিতে হবে, একটু ধরে। আমি নিজে রান্না করেছি আমাদের ওখানে, একটু ঘুরিয়ে দিতে হবে, সূর্য যেভাবে যাবে ঘুরিয়ে দিতে হবে। 365 দিনের মধ্যে আমাদের হিসাবটা কি বলছে, 365 দিনের মধ্যে 65 দিন আমাদের রোদ থাকে না, 300 দিন রোদ থাকে। আমি ওটাকে 280 ধরেছি। তা 280 দিন যদি আপনার এই 600টা লোকের যে বয়েল আইটেমগুলো লাগছে সেইটা যদি করতে পারি, এবং তার জন্য যদি একটাকে দুটো যদি আমার স্টাফ থাকে, তাহলে আমার কত সেভ। এলপিজি ওপর বুঝতেই পাচ্ছেন, কালকে আবার কোথায় বোম ফেলে দেবে গদাম করে। আমি ওটাই জিজ্ঞেস করছি। ওয়াটার ম্যানেজমেন্ট বলতে ওয়াটার হারভেস্টিং বলছেন? আচ্ছা, ওয়াটার ম্যানেজমেন্ট বলতে আমরা এখানে 300 ফুট তলা থেকে জল তুলবো। গঙ্গা থেকে আমরা জল নিতে পারবো না, পারমিশন পাবো না, বিরাট পারমিশন পাবো না ধরে নিন। আমরা গঙ্গা থেকে বালি তুলতে চেয়েছিলাম ফিলিং এর জন্য, আমরা অনেক ঘুরেছি, দপ্তর আমাদের পারমিশন দেয়নি বালি তোলার জন্য। স্যার একটু ডিস্যালিনেশন প্ল্যান্ট এখনো সেটা লার্জ স্কেলে হয়, সেটা সমুদ্রের জলের ক্ষেত্রে হয় না, কিন্তু আমাকে তো জলটাই তুলতে দিচ্ছে না, সেটাই আমাকে তো গঙ্গা থেকে জলটা তুলতে দেবে না, আর ফেলতে গেলেও আমাকে গ্রে ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে ফেলতে হবে। এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতেই হবে, নাহলে আপনি গ্রে ওয়াটারটা ফেলতে পারবেন না। আমাদের দুটো জল থাকছে। না, আরেকটা জিনিস আমি একটু বলে নিচ্ছি, আপনি তো মাটির তলা থেকে জল তুলছেন, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি আমরা যদি ওয়াটার হারভেস্টিং এর কথা চিন্তা করি, ওয়াটার হারভেস্টিং বলি, এখানে ওয়াটার হারভেস্টিং প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আচ্ছা, এখানে 2 ফুট গুড়ুর 2 ফুট গর্ত করে এখানে মাটি থেকে জল ওঠে, আর এখানে এত বালি যে জল আপনি এখানে বৃষ্টি হলে 2 ঘন্টা বাদে আপনি এখানে জল দেখতে পাবেন না, বালিময় জায়গাটা। ওয়াটার হারভেস্টিং হচ্ছে না এখানে। আর গঙ্গার ধারে এখানে ওয়াটার টেবিল, এখানে একটা পাইপে 20 ফুটে জল ওঠে, ওখানে যে কলটা লাগানো আছে 20 ফুটে জল ওঠে। কিন্তু আপনার পোর্টেবল ওয়াটার, যেটা ড্রিঙ্কিং ওয়াটার, 300 ফুট তলা থেকে আসতে হবে, নাহলে আর্সেনিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমি গঙ্গা থেকে জল নিতাম তাহলে কিন্তু জিরো আর্সেনিক থাকতো, কিন্তু গঙ্গার জল আমাকে সারফেস ওয়াটার দেবে না। আর একটা আমি প্ল্যান ভেবেছিলাম, সেটা হচ্ছে যে গঙ্গার পাশে এসে আমি যে কুয়ো তৈরি করি, কুয়ো থেকে যদি জলটা নিই, এটা প্ল্যান করছে। আর গঙ্গার জল থেকে নিয়েও যদি আমি তাকে ডিস্যালিনেশন বলুন বা তাকে ফিল্ট্রেশন বলুন, যা করার ট্রিটমেন্ট যা করার করলাম, গঙ্গার জলে এত বেশি টার্বিডিটি, তাকে যদি করতে যাই এত হিউজ কস্ট এসে যাবে, হিউজ মেনটেন্যান্স হয়ে যাবে, কারণ ওই রোজ ওই কাদা পয়সা করতে হবে আমার মেশিন থেকে আর কি, কাদাতে ভর্তি হয়ে যাবে আর কি, এটা সমস্যা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটা হলো। আর জলটাকে আমরা দুটো কাজে লাগাচ্ছি। আপনার বাথরুমের জলটাকে, একটা জল বাথরুমে, একটা জলটাকে আপনাকে ফ্লাশে ঢালছি, আমরা দুটো সিস্টেম করছি। আপনার জলটাকে নিয়ে আপনার স্নান করার জলটাকে ফ্লাশে ঢালছি, ফ্লাশে ঢালার পরে সেই জলটা যখন আপনার কমোডে আসছে, সেটা আমাদের বায়ো টয়লেট, আমরা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াকে ব্যবহার করছি আর কি। ডিআরডিও চেন্নাই এই রিসার্চটা করেছিল আর কি লাদাখের জন্য, যেটা এখন বায়ো টয়লেট বলে আপনারা জানেন। এবং এতে কি হচ্ছে, কস্ট আমার অনেক কমে যাচ্ছে। কস্ট কমে যাচ্ছে মানে কি, আমার যে ট্যাঙ্ক বানানো কস্ট কমে যাচ্ছে। আমরা এফআরপি দিয়ে আমরা ট্যাঙ্ক বানাচ্ছি, আমরা এফআরপি ট্রাইও করেছি, আমি স্যাম্পেল দেখিয়ে দিতে পারবো আর কি। আমার বায়ো টয়লেটের স্যাম্পল আছে, ওটাও বায়ো টয়লেট আছে আমাদের। ওগুলো যে বিল্ডিংগুলো চলছে সব বায়ো টয়লেট চলছে, ওটা 550 লিটার বায়ো টয়লেট। কিন্তু আপনার তো 550 হবে না, আমাদের ট্যাঙ্ক আমরা বানাবো, এফআরপি দিয়ে বানাবো, আমরা নিজেরা বানিয়ে নেবো। আমরা যা করি নিজেরা করি আর কি। হ্যাঁ, বায়ো টয়লেট বানিয়ে নেবো, এবং আমরা ব্যাকটেরিয়াটা কিনে নেবো, লিটার 1200 টাকা করে পড়ে। ব্যাকটেরিয়াটা কিনে নিলে হয়ে যায়। ব্যাকটেরিয়া আমি স্যাম্পল দেখিয়ে দেবো, আমার কাছে স্যাম্পেল আছে ব্যাকটেরিয়া। এমনি নর্মাল এনটিপিতেই থাকে আর কি, নর্মাল টেম্পারেচারেই থাকে, ব্যাকটেরিয়াটা মরে না। এবং সেটা যখনই হয় যে ম্যাক্রোফেজেস ব্যাকটেরিয়া, সঙ্গে সঙ্গে যে স্টুলটা পেয়ে যাচ্ছে সে এনগাল্প করতে শুরু করলো, আর প্রোডাকশন দিল কার্বন ডাইঅক্সাইড এবং তার সাথে ওয়াটার, ক্লিন ওয়াটার। সেটাকে আমি হ্যাঁ শুনতে পাচ্ছি না স্যার, একটু মাইক্রোফোনটা দাও। বায়ো টয়লেটের এফ্লুয়েন্টটা কি করবেন? এফ্লুয়েন্টের ট্রিটমেন্টটা বাড়াবো,
ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিটমেন্ট করে কোথায় ডিসপোজ করবেন? গঙ্গায় দিতে হবে। গঙ্গা ডিসপোজ করা যাবে? হ্যাঁ, আচ্ছা। আপনি 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 হোয়াইট ওয়াটার করলেই দেবে, গ্রে ওয়াটার থেকে দেবে। সেটা তো আমাকে পারমিশন নিতেই হবে। হ্যাঁ স্যার বলুন, সে পারমিশন ছাড়া হবে কি করে? দু একটা প্রশ্ন। হ্যাঁ স্যার। আপনাদের ফাইন্যান্সিয়াল মডেলটা বোঝা গেল যে এটা ক্রাউড সোর্সিং আর কি। হ্যাঁ। তো কোনো মানে প্রমোটার নেই বা কোনো ইনভেস্টর নেই বা শেয়ার হোল্ডার নেই, তার মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা স্টেক হোল্ডার হচ্ছে যারা এখানে থাকবেন তারাই ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার, এটা বোঝা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যানেজমেন্টটা এখানে, ধরুন আমরা বা যারা থাকবেন এখানে তারা হয়তো 10 বছর 20 বছর 30 বছর থাকবেন, বা যারা স্পেশাল চাইল্ড থাকবেন তারা হয়তো আরও বেশি দিন থাকবেন। তো আপনার অবর্তমানে ম্যানেজমেন্টটা কীরকম হবে? সব শিষ্য বানাচ্ছি, সব শিষ্য কাজ করছে, দেখতে পাচ্ছেন। আর ট্যুরে তো আমাদের সাথে যান, দেখেছেন তো, ওই মোটিভেশনে যে দেখতে পাচ্ছেন তো, মোটিভেশন তৈরি করি, শিষ্য বানাচ্ছি, সব আছে, সব শিষ্য ঘোরাঘুরি করছে, এখানে আছে। না, একটা হায়ারকি কি তৈরি করা আছে যে না করলে আপনার আমার তো পরে 60 বছর বয়স হচ্ছে, আমি হায়ারকি তৈরি করব না? সব করা আছে, তৈরি হচ্ছে তো। সেটা কি কোথায় জানা সব ওরা সম্ভব? কোথায়? হ্যাঁ, সেটা কি জানা সম্ভব? কোনো লিখিত কিছু আছে? এগুলো লিখিত হয় না। ওই যে আমার মেয়ে বসে রয়েছে আচ্ছা। শিষ্য, আবার তার রিম্পা আছে, সোমনাথ আছে, আচ্ছা এগুলো হয় না, এগুলো আচ্ছা, ঠিক আছে। ভেতর থেকে তৈরি হয়। হ্যাঁ, এগুলো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পারি যে এ হবে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে কিছু রয়েছে, একে তৈরি করলে আমি একে শিখিয়ে যেতে পারবো। টাকাটা তো বড় কথা না, স্যালারিরা পাচ্ছে, কিন্তু মোটিভেশনটা একটা বড় কথা, সেই কাজটা আনন্দ পাচ্ছে কিনা। আর বাদ বাকি যে স্টাফ থাকবে তাদের তো হায়ার করতে পারবো। একজন জেনারেল ম্যানেজার, এখানকার যিনি জেনারেল ম্যানেজার হবে তার মাইনে অ্যাটলিস্ট 70,000 টাকা হতে হবে, 70,000 মাইনে হতে হবে এখানকার। আর তার অ্যাটলিস্ট একটা 5 স্টার হোটেলের 5 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেগুলো করা হবে পরে। সেটা টোটালটাই এখানে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট থাকবে, হোটেল ম্যানেজমেন্ট পাস করা থাকবে। এখানকার যিনি জিএম হবেন, এই প্রজেক্টের যিনি জিএম হবে, আমরা তো অ্যাকচুয়ালি গভর্নিং বডির মধ্যে থাকছি, আমরা তো ম্যানেজমেন্ট চালাবো না। যে ইয়েতে থাকবেন, যেখানকার জিএম হবে, সে অ্যাটলিস্ট 5 স্টার অথবা 4 স্টার হোটেলের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে এইচআর হবে, একজন এইচআর হতে হবে, সে এইচআর অ্যাটলিস্ট তার মাইনে হতে হবে 50,000, তবে সে রিক্রুট করতে হবে। রিক্রুটমেন্টও তো আমি করবো না, আমি একজন ম্যানেজারকে রিক্রুট করবো কি? আমি তো জানি না একজন ম্যানেজারকে রিক্রুট করতে হয় হোটেল ম্যানেজমেন্টে, সুতরাং আমাকে একটা এইচআর রাখতে হবে, আমি এইচআরটা রিক্রুট করতে পারি। এফএনবিটা চালাবে, আপনার রান্নাটা কে করবে? কমি 1, কমি 2, কমি 3, সুশি শেফ, প্রত্যেকটা ইয়ে রয়েছে, প্রত্যেকটা হায়ারার্কি আছে, সেগুলো চাইলে আমি হোটেল ম্যানেজার চাইলে আমি দেখিয়ে দিতে পারবো সবকিছু। ওরা মুখস্থ জল ভাত হয়ে রয়েছে। বোঝা গেছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন হচ্ছে টাওয়ার 1 এর টাইমলাইনটা কি? হ্যাঁ, টাওয়ার 1 এর টাইমলাইনটা কি রকম? চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে, না হলে মার্চের 27-এর মধ্যে দিতে হবেই আমাকে। আমার ফেরার জায়গা নেই, তা এখন আমাকে এটা কমপ্লিট করতেই হবে। এটা কমপ্লিট করে আমার সেকেন্ড টাওয়ারটাও আর মাস 6-এর মধ্যে ধরে নেবো আশা করছি। তো মার্চ 27 এ যদি কেউ অত দূর ইয়ে করতে যাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই, approximately, just আমি আগে approximately। মাটি থেকে উঠতে পারলেই আমার হুড় করে উঠবে আর কি বিল্ডিং। তো তখন যদি কেউ শিফট করতে না চান, তো না, তার অনেকেই যাইবেন, 50% লোক আসবে না। হ্যাঁ, তো তার তখন ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিরকম হবে? কত একটা মেইনটেনেন্স চার্জ থাকবে, কিন্তু সেটা নিয়ে আমরা এখনো মিটিং করিনি। সেটা আমরা সবাই মিলে বসে মিটিং করে নেবো। এতজন আসছে না, এটা তো এনজিও অর্গানাইজেশন, তো আপনি সেই মিটিংয়ে আপনি তো কল পাবেন, মানে যদি আপনি মেম্বার হন তাহলে আপনি তো কল পাবেন। সেটা বসে ঠিক করে নেবো, হ্যাঁ আমি আসবো না আসবেন। উনি যেমন জামশেদপুর থেকে চলে এসেছেন ওয়েল ইন অ্যাডভান্স, আর একজন অস্ট্রেলিয়া থেকে বম্বে চলে এসেছেন, মিস্টার অশোক ব্যানার্জি, একজন ইঞ্জিনিয়ার। তারপর মিস্টার শ্যামল দেব, ইনিও চলে আসছেন চাকদা ছেড়ে কল্যাণীতে। তার মানে আমার তো লোকজন আসতে শুরু করেছে। সুতরাং আমাদের দেরি করলে হবে না, আমাদের তাড়াতাড়ি করে এনাদের ব্যবস্থা করতে হবে। ওনার একটা স্পেশাল চাইল্ড আছে, 84 ইয়ার্স। আমরা চেষ্টা করছি দেখভাল করার, কিন্তু আমাদের নজর রাখতে চাই। ইনি আমার মেম্বার, আর মেম্বারদের কাছে আমরা সবসময় 24 আওয়ার্স ডিউটি আমাদের। আপনি বাড়িতে যদি মেম্বার হন, অসুস্থ হন, আমরা পৌঁছে যাব। আমার বিরাট একটা স্টাফ সাপোর্ট আছে। আমাদের স্টাফ এখন আমাদের 45 থেকে 50টা স্টাফ, স্যালারিড স্টাফ।
এছাড়াও ডেলি ওয়েজেস আছে আরো 30 জন, 70-75 জন খাটে আমাদের। 12 থেকে 14 লাখ টাকা স্যালারি হয় মাসে এখানে। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি বললেন যে এখানে একটা ব্যাংকোয়েট হল হবে, একটা হ্যাঁ, এটসেট্রা। আস্তে আস্তে ওগুলো এখন হবে না। হ্যাঁ, যবেই হোক সাউন্ড পলিউশনটা একটু যদি সাউন্ড থাকবেই না তো, ব্যাংকোয়েট হলে সাউন্ড হবে কেন? দেখা যায় যে বিয়ে বাড়ি হলেই তারা এমন মাইক চলে আর ডিজে চলে যে আশেপাশে থাকাটা খুব ওসব মুশকিল হয়ে যায়। না না না, বাইরের দেওয়া হবে, ওটা ওগুলো ইন হাউস হবে, ওসব হয় না। না না, ওগুলো এখনকার দিনে সাউন্ড আর বাইরে যায় না। এবার একটু, আচ্ছা এই মাইক্রোফোন দিন না, একটা মাইক্রোফোন উনি অনেকক্ষণ ধরে বলছেন, আপনি রাখুন, মাইকটা রাখুন, ওনার কাছে দিয়েছি। হ্যাঁ বলুন স্যার। বলছি রাত বিরেতে কোনো প্রয়োজন হলে ডাক্তারের ব্যাকআপ কি আছে? মানে আপনাদের তো নার্সিং হোম তো মানে এইমস অনেকটা দূরে আছে, আপনার নার্স থাকবে, কিন্তু হঠাৎ দরকার হলে সিনিয়র সিটিজেনদের জন্য ডক্টরস ব্যাকআপটা কি আছে, এটা একটু জানতে চাইছি। আর সেকেন্ড আরেকটা জিনিস আমি জেনে নিই, সেটা হচ্ছে আপনার একটা ওই শর্ট স্টের কনসেপ্ট বলেছেন, সেই ব্যাপারটা একটু জানতে চাইছি। আর এমনি এখানে ঢোকা বেরোনোর সময় কোনো অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি এরকম কিছু থাকবে? এই তিনটে জিনিস জানার আমার। প্রচুর সিকিউরিটি নিয়ে কোনো সমস্যাই নেই। আমাদের এখানে 24 আওয়ার্স একটা এমার্জেন্সি মেডিকেল ইউনিট থাকবে, হয়েছে? যখন কমপ্লিট হয়ে যাবে, একটা ডাক্তারকে, এমবিবিএস ডাক্তারকে ভাড়া করতে গেলে, একটা এমবিবিএস ডাক্তারকে ভাড়া করতে গেলে মাসে দিতে হয় 1.5 লাখ টাকা। তার মানে আমার 3টে ডাক্তার লাগবে, 4.5 লাখ টাকা লাগবে মাসে। তাহলে 4.5 লাখ টাকা যদি লাগে, এই সায়ন হিসাব করো তো, 600কে 4.5 দিয়ে ভাগ করো, 300কে 450 দিয়ে ভাগ করো, 4.5 লাখকে ভাগ করো। বিরাট কস্ট। এমার্জেন্সি মেডিকেল ইউনিট থাকে, সেখানে কি হয়, এগুলো অন কল বেসিসে ডাক্তার থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট থাকে, আমার বন্ধু বান্ধব, এইটাকে হয়েছে কি করবো, একটু এসে দেখে যা। এছাড়া আপনি 1500 হলে, যখন টোটাল এসে যাবেন, আপনি 68 জন হলে একজন ডাক্তারকে আমি বুঝতে পারবো না, কস্ট বেশি হয়ে যাবে। সুতরাং যখন টোটাল এসে যাবে, এরপর তো ডাকাডাকি এগুলো সারাদিন তো এই করছি, 2007 সাল থেকে করছি। আর তাছাড়া ওই যে বললাম, একজন মানুষ অসুস্থ হলে কি হতে পারে, ফলটা হতে পারে। আর একটা এমার্জেন্সি মেডিকেল ইউনিট করতে গেলে কি লাগে, একখানা কার্ডিয়াক মনিটর লাগে, 85,000 থেকে 1 লাখ টাকা দাম। একখানা বাইপাপ মেশিন লাগে 40-45,000 টাকা। একটা ভেন্টিলেটার যদি লাগে 4.5 থেকে 5 লাখ টাকা, ছোটোখাটো ভেন্টিলেটার, হয়েছে? একটা এক্সরে মেশিন 2.5 থেকে 3 লাখ টাকা ফল হয়ে গেল, দেখে নিলাম। একটা আইস্ট্যাট মেশিন, যেটা দিয়ে আপনি এমার্জেন্সি বায়োকেমিক্যাল টেস্ট করা যাবে, আইস্ট্যাট মেশিন। আইস্ট্যাট মেশিন মানে সোডিয়াম, পটাশিয়াম, যেভাবে হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট বের করে দেয় না ব্লাডটা নিয়ে, ওটা আইস্ট্যাট মেশিন। সস্তার মধ্যে 4.5 থেকে 5 লাখ টাকা, বেশি হচ্ছে 15 লাখ টাকা। সেটা ব্লাডটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই ইয়ের মতো, ক্যালকুলেটারের মতন হচ্ছে, তার মধ্যে ঢুকিয়ে দিলে, কিটটা ঢুকিয়ে দিলে, যেভাবে আমরা সুগার টেস্ট করি কিটটা ঢুকিয়ে দিই, ওইভাবে ঢোকানো যায়। তাতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, CO2, HCO3, ব্লাড গ্যাস অ্যানালাইসিস হয়ে যায়। তাহলে যখন এমার্জেন্সি হলেন, এই রিপোর্টগুলো যখন একটা হাতে পেলেন, একটা অন্ধ ডাক্তার চিকিৎসা করে দেবে আপনার। কিন্তু এইগুলো দরকার। এবং ওই 4.5 লাখ টাকার মেশিনটায় যখন ওই কিটটা ঢোকাবো, সেই কিটটার দাম হচ্ছে 800 টাকা। তাহলে আমি বললাম, আমি 800 টাকা দিয়ে কিট কিনছি, 4.5 লাখ টাকা থাকলো, আপনি 1000 টাকা আমাকে দেবেন, 200 টাকা আমাদের থাকলো। তাহলে এটা হয়ে গেল। এবং আর হচ্ছে যে হার্ট অ্যাটাক, তার জন্য লাগে ট্রপটি টেস্ট করতে। ট্রপটি হচ্ছে এরকম একটা কার্ড পাওয়া যায়, পেচ্ছাপে ইনফেকশন হওয়ার জন্য কার্ড বেরিয়ে গেছে, সেই কার্ডটা টেস্ট করে না, ট্রপটি দিয়ে দেখা গেলো ওই প্রেগনেন্সি টেস্টের মধ্যে পজিটিভ না নেগেটিভ রিপোর্ট আসলো, তাহলে জেনে গেলাম এটা হার্ট অ্যাটাক না। তারপর সিপিকে এমবি করলাম, হ্যাঁ এগুলো করলাম। তাহলে আচ্ছাটা কোথায়, একখানে ইমার্জেন্সি মেডিকেল ইউনিট সিঙ্গেল ইউনিট করতে গেলে 15 থেকে 20 লাখ টাকা খরচা, নাথিং। ঘরে চিকিৎসা করা যায়, যেতে হয় না আমাদের ওখানে। 80% পেশেন্ট আমাদের হাসপাতালে যেতে হয় না, নিজেরাই সাল্টে দিয়ে আমরা যেতে হয় না। আপনারা জানেন না বলে আমাদের কাছে মুখস্থ হয়ে গেল। এই যন্ত্রগুলো হাতের কাছে থাকতে হবে, না হলে পারবো না। তাহলে নিধিরাম সর্দার, নাড়ি টিপে আজকালের দিন উঠে গেছে গান। তারপর আপনার স্টিরিওটাইপ চিকিৎসা,
হয়েছে ইয়ে দাও, সেরাসি পেপটাইজ দাও, হয়েছে সেরোকাইনিন দাও, বিভিন্ন রকম আছে, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো অনেক সময় ফল হয়েছে, বাদ পড়ে গেছে, আপনি কিটোলাক ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিলে ঘুম পাড়িয়ে দিলাম, আপনার ব্যথাটা কম থাকলো। তারপরে যদি মাল্টিপল ফ্র্যাকচার না হয় সেরকম হলেই হয়ে গেল। একজন অর্থোপেডিককে নিয়ে আসলাম, ভাই দেখ এটা সিঙ্গেল ফ্র্যাকচার আছে, দিয়ে প্লাস্টারটা করে দে, নাহলে ট্র্যাকশনে মেরে দিলাম, মুখস্থ তো এগুলো। মাল্টিপল ফ্র্যাকচার হলে তাহলে ওটিতে নিয়ে গেলাম। এখনই তো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আপনার এতজন এসছেন বলে আমি অ্যাম্বুলেন্স নাচ দাঁড় করে রেখে দিয়েছি, তা তখন থাকবে না? ওই তো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আপনি তো এখনই ফল হতে পারে, আমার নাচ বসে রয়েছে, আমি নিয়ে চলে যাবো, আপনি এক্ষুনি সাল্টে দেবো কেস। কিছুই তো নয়, মুখস্থ জল ভাত। হ্যাঁ কাছাকাছি আমার যদি পছন্দ হয় তাহলে সরকারি হাসপাতাল 5.5 কিলোমিটার জেএনএম হসপিটাল। এইমসের কথা ভাববেন না, এইমস হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর হবে এইমসে মেডিকেল, এখনো পর্যন্ত এমার্জেন্সি ইউনিট শুরু হয়নি। জওহরলাল নেহরু হসপিটাল, তার কারণ হচ্ছে সঠিক চিকিৎসা একমাত্র সরকারি হাসপাতালে পাওয়া যায়, প্রোটোকল মেনে চিকিৎসা হয়, চুরি চামারি হয় না, কিন্তু ব্যবস্থা খারাপ হবে। এবারে এখানে আমরা কি করি, সেখানে আমরা আয়া রাখি, রাখি, সিকিউরিটি গার্ড যে থাকে তাকে 100 টাকা, ওখানে 50 টাকা, যে টিকিটটা করছে তাকে 200 টাকা, পরের দিন মিষ্টির বাক্স, কারণ আমাদের তো পেশেন্ট নিয়ে যেতে হয় তো। ও এসছে না, শুনো কি হয়, একটু যত্ন পাই ওর মধ্যে থেকে, ওইটা আমাদের থাকে। আমরা তো মোটামুটি প্রত্যেকেই কোনো না কোনো ইন্স্যুরেন্স বা হেলথ ফেসিলিটি ভেতরে থাকি। ধরুন এমার্জেন্সিটা আপনারা কাছাকাছি গভর্নমেন্ট হসপিটাল, যেটা ভীষণভাবে মানে অ্যাটলিস্ট আমি প্রেফার করব, তারপর কি আপনারা শিফট করে দেবেন আমার? না না, সঙ্গে তখন করবো কেন, এমার্জেন্সি হলে তো এমার্জেন্সি আমরা এখানে ইয়ে করে ফেলছি, হ্যান্ডেল করে ফেলছি। তারপরে আপনার যদি আপনাদের ইন্স্যুরেন্স থাকে, যেখানে থাকবেন, যেখানে বলুন সেখানে নিয়ে যাবো, সেটা আপনারা দায়িত্ব নিয়ে নিন। আমাদের সেটাই কাজ, আমাদের ওখানেও তো তাই করি, কিন্তু আমাদের প্রেফারেন্স আমরা দেবো না। আমাদের পলিসিতে হচ্ছে যে আমরা কোন হসপিটাল বলবো না, হসপিটাল আপনাকে বলতে হবে। সিজিএইচএস কার্ড হচ্ছে না আমাদের ওখানে। ধরুন কোনো আমাদের ইন্ডিভিজুয়াল মানুষের এমার্জেন্সিটা এমন একটা জায়গায় হলে সে নিজে বলতেই পারছে না, সেক্ষেত্রে ডিসিশন ইউ পিপল হ্যাভ টু টেক। এটা মানে আমি ভীষণভাবে সমর্থন করছি, সামনের একটা সরকারি হাসপাতালে গিয়ে ফর দ্য মোমেন্ট আপনারা একটা দিলেন, তারপর যখন সে মোটামুটি স্টেবল হলো, তারপর যখন তাকে ইয়ে হলো, তাহলে যদি এরকম কিছু করে রাখেন যে প্রত্যেকজন যিনি রেসিডেন্ট থাকবেন তার কি কার্ড আছে, কি কি হসপিটালে আমাদের আছে, তো ওখানেই আছে, এগুলো খুব মিনিমাম ক্রাইটেরিয়া, এগুলো এমনিই থাকবে, আপনার হেলথ প্রোফাইল থাকবে, আপনার আমাদের অ্যাপ তৈরি হচ্ছে, সেই অ্যাপে খুলে দেখে নেবেন আপনার কবে সুগারটা টেস্ট হবে, কবে ডাক্তার দেখানো আছে, কি কি আপনার হেলথ প্রোফাইল, এগুলো আমাদের সিস্টেমই হবে, সফটওয়্যারই হবে। আপনি ঘরে বসে দেখবেন, আমাদের ওখানে মেডিকেল সিস্টেমই দেখে নেবে। ওকে, দেখে নেবে আপনাকে কোথায় ভর্তি করতে হবে, আপনার প্রেফারেড হসপিটাল আপনার আগে থাকতে নিয়ে নেবো যে আমি এই হসপিটালে যাব, আপনি ওখানে পড়ে থাকুন, আমি সেই হসপিটালে নিয়ে যাবো। আপনার সিজিএইচএস কার্ড থাকলে সেই সিজিএইচএস কার্ড অরিজিনাল আমাকে জমা দিতে হবে, তার ডকুমেন্টেশন আপনাকে দেবো যে আমার কাছে জমা আছে, এগুলো আমাদের ওখানে এমনি হয়। ওকে, এগুলো আমাদের অশোকনগরে গেলে এমনি হয়, আমরা তো অসুস্থ লোক নিয়ে কাজ করছি সারাদিন, তো এই কাজ, এর সিজিএইচএস আছে, এর কমান্ডে নিয়ে যেতে হবে, একে বিআরসি নিয়ে যেতে হয়, আমাদের মুখস্থ এগুলো, ওর ওষুধটা ওখান থেকে তুলে নিয়ে আসতে হয় সিজিএইচএস কার্ড দেখিয়ে। এর এই ইন্স্যুরেন্স রয়েছে, মেডিক্লেম আছে, সেই মেডিক্লেমে কোথায় ভর্তি করাবে আমরা জেনে নেই, বাইরের লোক বলে দিল অমুক জায়গায় যাও, আর জিএনআরে যাও না, এতে যাও, নারায়ণে যাও, যেমন বলে তেমন যাই, কিন্তু হসপিটাল আমরা সিলেক্ট করি না। আমরা যদি সিলেক্ট করি ইরেসপেক্টিভ অফ ইন্স্যুরেন্স, তাহলে আমরা সরকারি হাসপাতালে যাই, তাহলে কোনো নার্সিং হোম না নেব না। আচ্ছা, দুটো তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা একটু ওই এগ্রিমেন্টের প্রশ্নটায় ফিরে যাচ্ছি, ওটাকে কি তাহলে একটু একটা লিজ এগ্রিমেন্টের মতো ধরা যায়? না, লিজ নয়। না, আচ্ছা, লিভ এন্ড লাইসেন্স এরকম ধরনের কিছু আর কি, যে লিজ মানে হচ্ছে তখন একটা সার্টেন টাইম থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টেন টাইম। এবার দেখা গেল যে লিজ এগ্রিমেন্টের কিছু লিগ্যাল ড্রব্যাক আছে,
আচ্ছা। আমাদের ক্ষেত্রে আর কি সেই লিগ্যাল ড্রব্যাক হচ্ছে, তো আপনার বললাম যে 20 বছর আপনার লিজ এগ্রিমেন্ট হলো, আপনি 20 বছর পরে বেঁচে আছেন, তাহলে আপনাকে আমি বের করে দেবো। রাইট। আবার দেখা গেলো যে আপনি 15 বছরে মারা গেলেন, 5 বছর এসে আপনার ছেলে বললো আমার বাবার তো লিজ এগ্রিমেন্ট আছে, আমি থাকবো। এই ধরনের হোমগুলো সব লিভ এন্ড লাইসেন্স এই ধরনের হয় আর কি, যতদিন থাকবেন ততদিন এগ্রিমেন্ট, চলে যাবেন আপনি টাকা ফেরত নেবেন। ওকে ওকে, আচ্ছা তাহলে ওই যে ছেলে এসে থাকবে সেই রেশ ধরে আপনাকে একটা প্রশ্ন করি। তো আপনাদের পয়েন্টগুলোর মধ্যে একটা আছে যে 45 ইয়ার ওল্ড অ্যান্ড আপ যদি মেয়ে থাকে যে অবিবাহিত, Unmarried, হ্যাঁ, dependent হিসেবে দেখা সে হবে। থাকতে পারে। আচ্ছা, তো ধরুন তার বাবা বা মায়ের অবর্তমানে সেই মেয়ে কি সেখানে থাকতে পারবে? 100% lifetime, lifetime। তার লাইফ এন্ড অবধি। আচ্ছা, ওকে, সেটা ডিপেন্ডেন্ট। কারেক্ট কারেক্ট, আই মিন হ্যাঁ, ইন আ ওয়ে ইয়েস। কিন্তু যদি বিয়ে করে ফেলে তাহলে হবে না, তাহলে বাইরে। হ্যাঁ, এই 35 বাবা মা মারা গেল, 35 পরে যে বিয়ে করে নিল, হাজবেন্ড কিনে থাকতে শুরু করলো। আচ্ছা তাহলে এটা বলুন, সে তারপরে যদি লিভ ইন করতে চায়, আপনারা তো লিভ ইন কাপলও অ্যালাউ করছেন। এটা তো ভাবিনি স্যার। না না, উনি 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 হ্যাঁ। ঠিক বলেছেন, হ্যাঁ, লিভ ইন কাপল অ্যালাউ দিতে হবে তবে সাম রুলস। হ্যাঁ। মানে 50 বছরে ধরুন একটা কাউকে পাওয়া গেল মনের মতো, বলুন। সেই তো, সেই জন্যই জিজ্ঞেস করলাম, নিজের উদাহরণটা নিয়ে জিজ্ঞেস করছি। হতেই পারে, তাহলে এখনো আশা রাখবো না কেন বলুন? আচ্ছা স্যার, একটা হ্যাঁ, কোয়েশ্চেন বলুন। হ্যাঁ, স্যার, হ্যাঁ, ছিল, হ্যাঁ। আচ্ছা, আমাদের না এক পোষ্য আছে, তো পোষ্যকে নিয়ে এখানে থাকা যাবে কি? হ্যাঁ, ওকে, আপনার আপনার পেটের প্রোফাইল আমরাই রাখবো, ওহ, ওর চিকিৎসা ডাক্তার দেখানো থেকে Lovely. আরম্ভ করে সবকিছু আমরাই করবো। বিউটিফুল। পেট প্রোফাইলও থাকবে। আচ্ছা। আছে তো পেট প্রোফাইল আমাদের লেখা তো আছে। ও, সেটা miss আমরা করে গেছি। আপনার কার, আপনার হেলথ প্রোফাইল, আপনার কারের হেলথ প্রোফাইল, আপনার পেটের হেলথ প্রোফাইল, এগুলো তিনটা আমরাই মেনটেন করব। লাভলি লাভলি। আর গাড়ির গ্যারেজ গুলো তাহলে এই টাওয়ার গুলো নিচে হবে? না, আচ্ছা। ওই যে রাউন্ডটা দেখছেন, ওই রাউন্ডের পরে আর এদিকে কোন রকম ফুয়েলের গাড়ি ঢুকবে না, এক্সেপ্ট দুটো, এক হচ্ছে Okay. ফায়ারের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স। এছাড়া এদিকে কেউ আসবে না, এদিকে সব ই কার্ড থাকবে। ওকে ওকে, ওদিকের ওপাশটায় আমাদের গ্যারেজ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পার্কিং এর জন্য আমাদের হচ্ছে, হ্যাঁ পার্কিং তো দিতেই হবে। পার্কিং কিভাবে হবে, যে ধরুন একটা জায়গাটা তো কেনেই আছে, এবার দেখা গেলো একটা গ্যারেজ করা হচ্ছে, তার শেড করা হচ্ছে, সেটার জন্য দেখা গেলো আমার 30টা গাড়ি বা 40টা গাড়ি জমা হয়েছে, যে 40টা গাড়ির জন্য আমার যে শেডটা বানাতে, সেই খরচাটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল, এক নম্বর। আর দু নম্বর, এই যে গাড়ির যে আপনাকে মেনটেন করব, আপনার গাড়িটা কখন বেরোবে, গাড়িটার মেনটেনেন্স আছে, গাড়িটা ধুতে হবে, গাড়ির ড্রাইভার জোগাড় করতে হবে, সুতরাং ওখানে আমার একটা টোটাল একটা সাপোর্ট স্টাফ দরকার, যে গাড়িটা মেনটেন করবে, সফটওয়্যার বেসড হতে হবে। তো সবকিছু, অনেকগুলো গাড়ি থাকলে, এই গাড়ি আজকে হাওয়াটা দিতে হবে কে, এই গাড়িটার ইয়ে আছে, এর ইন্স্যুরেন্সটা দিতে হবে, এটা পিরিয়ডিক্যাল মেনটেনেন্স হচ্ছে, মেনটেনেন্সে গাড়িটাকে পাঠাতে হলো, পিরিয়ডিক্যাল মেনটেনেন্সটা আমরা করবো না, সেই গ্যারেজে পাঠাতে হবে বা ওয়ার্কশপে পাঠাতে হবে, সেটা আমাদের লোক গেল, সেই লোকটা যে নিয়ে গেল, মেনটেনেন্স করে আসলো, বিলিংটা তো মাসের শেষে আপনি দেখলেন। এখন মনে হচ্ছে তখন পারবেন না, বয়সটা এখন অল্প বয়স বলে বলছেন, স্যার একটা তখন দুদিন বাদে আপনি সারেন্ডার করবেন। অন্যজনকে যখন দেখবেন এই ফেসিলিটিটা পাচ্ছে, সে মজা আসছে, নামছে, সেন্ট মেখে নামছে, ড্রাইভার দরজাটা খুলে ধরছে, চলে যাচ্ছে, আবার গাড়ি ঢুকে যাচ্ছে, তখন আপনি যখন ওই গ্যারেজ থেকে বের করে করে একে গুঁতো মারবেন, ওকে গুঁতো মারবেন, মারতে মারতে যখন বেরোবেন, দুদিন বাদে আপনি বলবেন না বাবা ওইটাই ভালো ছিল। পাচ্ছি না। স্যার একটা প্রশ্ন করতে পারি? থাকলে আপনি গাড়িটা মেনটেন করতে পারবেন, নাহলে মেনটেন করতে পারবেন। গাড়ি মেনটেনেন্স খুব কঠিন জিনিস, গাড়ি কেনা কোনো ব্যাপার না, মেনটেনেন্স হচ্ছে কি, কিন্তু খরচের ব্যাপারটা বলছি না, মেনটেন করা, এই যে গ্যারেজে নিয়ে যাওয়া, এখানে এই করা, এই ইন্স্যুরেন্স জমা দেওয়া, টু টাফ। ও হ্যাঁ স্যার বলছি, স্যার ওনার শর্টসটা বলিনি, শর্টসে মানে যে আপনি আসছেন না, ধরুন আপনি এখন বলেন 2 বছর আমি যাবো না, আমার এখনো যাওয়ার সময় আসেনি, আপনি তখন ওটাকে আমরা ধরুন দেখলে আপনার 20 জন বলেন আসবেন না, তখন ওটা আমরা ভাড়া দিয়ে দেবো, অ্যালগরিদমে আসবে। ভাড়াটা কীভাবে হবে না, 7 দিন 14 দিন 28 দিনের হিসেবে ভাড়া হবে আর কি। কোনো কাপল এসে বললে আমি 7 দিন থাকবো, তার ওখানে কুকিংয়ের সিস্টেম করে দিলাম, আমরা করে দিলাম, আপনি তাহলে 7 দিনে দেখা গেলো 5,000 টাকা ভাড়া নিলাম, আপনি হয়তো 2,500 টাকা পেলেন, আমরা হয়তো 2,500 টাকা পেলাম, তাহলে আপনি ওখান থেকে দেখে নিলে আপনার ঘরটা এই 7 দিনের জন্য বুকড হয়েছে, অ্যাপেই থাকবে, এই 7 দিনের জন্য বুক হয়েছে, এর জন্য আমার ইয়েতে আপনার অ্যাকাউন্টসে এই টাকাটা জমা হয়েছে, তাহলে কি হলো, যে মেনটেনেন্স চার্জটা আপনার কমে গেল। হ্যাঁ।
না, এটা আর লেখা আছে প্রথম থেকে, এটা করতেই হবে, এটা করবো আমি। না দেবেন না? হ্যাঁ, আপনি 3 মাস বাদে বললেন আমার চাবিটা ফেরত দিয়ে আমি দেবো না, হতেই পারে। বা আপনি বললেন ঠিক আছে আমি আমি নিজের রুম নিজে বুক করলেন, জানুয়ারি মাসের 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমি থাকবো। না, সেটা পারবেন না, আপনি সে থাকতে পারবেন। আপনার বন্ধু যদি থাকতে হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, সেটা হবে না। সেটা তখন ভাববো। এই মাইক্রোফোনটা কোথায়? মাইক্রোফোন একটু আমি এখানে আমার একটা আর একটা তো আছে, উনি বলছেন দেখুন। না, আমি বলছি যে ভেতরের ইন্টেরিয়ার বা ইন্টেরিয়র কথা বলে দিই। ইন্টেরিয়র কথা হচ্ছে যে আপনি একটা ভ্যাকান্ট রুম পেলেন, রুমটার মধ্যে ফিক্সার্স আছে, ইলেকট্রিক্যাল ফিক্সার্স গুলো লাগানো আছে, আর বাথরুমের ফিক্সার্স গুলো লাগানো আছে। এসি নেই, নেই, ফ্যান নেই, গিজার নেই, এগুলো নেই। এই অবস্থা পাচ্ছেন। কালার রুম, হোয়াইট কালার রুম। হ্যাঁ, আর যত সব ব্যাপারে যে গ্র্যাব রেল ট্যাব রেল এগুলো সবার জন্য কমন থাকছে। এবারে আমরা 4টে ক্যাটাগরি করছি, 0, A, B, C। 0 ক্যাটাগরি মানে হচ্ছে ভ্যাকান্ট রুম। আপনি বললেন যে আমার তো বাড়িতে সবই আছে, ফ্রিজও আছে, এসিও আছে, সবই আছে। আমরা আপনার বাড়ি থেকে এনে তুলে নিয়ে এসে আমাদের লোক নিয়ে আসলো, আপনাকেও আনতে হবে না। এনে আমরা এসিটা লাগিয়ে দিলাম, ফ্রিজটা লাগিয়ে দিলাম, গিজারটা লাগিয়ে দিলাম, এখানে সাজিয়ে সুজিয়ে দিলাম। যেমন স্যারের বাড়িটা আমরা করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, এনে সাজিয়ে দিয়েছি। ওটা আমাদের দায়িত্ব। এই ক্যাটাগরিতে আমি এখন আসবো না। আপনি 20,000 টাকা দিয়ে 2টো প্লাস্টিকের চেয়ার কিনলেন, আর প্লাস্টিকের টেবিল কিনলেন, আমরাই করে দেবো সব। একটা খাট, কোনো 3,000 টাকা 5,000 টাকার মধ্যে একটা খাট থাকলো, শুতে পারলেন। একটু রান্নার একটা ছোট্ট গ্যাস থাকলো, গ্যাসটাও আমরা দেবো। ছোট একটা 5 কেজি গ্যাস থাকলো, আপনি মাঝে মাঝে 2 মাস 1 মাস অন্তর আসলেন, 4 দিন 5 দিন থেকে এখান থেকে বললেন, ফোন করলেন, বললেন যে জেনারেল কিচেন জেনারেল স্টোর থেকে যে আমার একটুখানি 2 কেজি আলু পাঠিয়ে দাও, 500 চিকেন পাঠিয়ে দাও, 1 কেজি ডাল পাঠিয়ে দাও, রান্না করে খেলেন, আবার চলে গেলেন। বি ক্যাটাগরিতে একটু ভালো করে থাকে। সি ক্যাটাগরি আপনি ফাইনাল আসতে যাচ্ছেন, যে আপনি বললেন যে আমাকে এসি টেসি লাগিয়ে ইন্টেরিয়র ডেকোরেটর করে দাও, আমি দিল্লি থেকে আসছি, আমার পক্ষে এগুলো এখন ওখান থেকে এনে সম্ভব হবে না। ওগুলো ওখানে ডিসপোজ অফ করে দিলেন, এখানে সাজিয়ে দিলে 1-1.5 লাখ টাকা হয়ে গেল। এইভাবে এটা নিয়ে আমাদের মিটিং কিছু হয়নি, কিন্তু 4টে ক্যাটাগরিজেশন থাকবে। এবার আপনাদের তখন অফার করা হবে যে কোন ক্যাটাগরি নেবেন, যে আপনার জিনিসগুলো এনে আমি লাগিয়ে দেবো না, আমি তো এখন আসবো না, একটা অল্প টাকার মধ্যে আমি ইয়ে করে দাও, আমাকে একটু সাজিয়ে রেখে দাও। তখন আমরা বসে ঠিক করে নিলাম যে এ ক্যাটাগরি 20,000 টাকা, বি ক্যাটাগরি 50,000 টাকা, সি ক্যাটাগরি 1.5 লাখ টাকা। আমরা ঠিক করে নিলাম, এতে এই থাকবে, এতে থাকবে, স্ট্যান্ডার্ড করে নিলাম, কস্টিং জেনে নিলাম। মানে 30-35 লাখসে ফার্নিশড নয়, এটা মানে ইয়ে রুম আর কি, ভ্যাকেন্ট রুম একটা দিচ্ছে। ফার্নিশড হবে না, পারবেন না। তার কারণ হচ্ছে যে আপনাকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট দিচ্ছে, আপনি বললেন যে মাঝখানে আমাকে পার্টিশনটা এখানে দাও, আপনি বললেন না পার্টিশন দেওয়ার না। তার কারণ আমরা যেটা দেখি, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেন মানে যত আপনার ফ্লোর স্পেস থাকবে তত আপনি ভালো থাকবেন। এবারে আমরা কি করি, স্মৃতি আঁকড়ে রেখে বাবার দেওয়া আলমারি, মায়ের দেওয়া ওয়ার্ডরোব, জেঠুর দেওয়া খাট দিয়ে আপনি ঘরে আর হাঁটা চলার জায়গা নেই। প্রথম কথা, যখন অসুস্থ হবেন তখন কিন্তু আমি ওকে সব হাঁটিয়ে দেবো। তখন আপনি আমার হাতে পড়ে গেছেন, তখন আমি ওখানে ফাউলার বেড ঢোকাবো, তখন আমি আপনাকে তো ভালো রাখতে হবে, ফাউলার বেড ঢোকাবো, তখন আমি গ্র্যাব এরকম হুইল চেয়ার ঢোকাবো। সুতরাং যত ফ্লোর স্পেস বেশি থাকবে, যত আপনি কম ফার্নিচার রাখবেন, তত আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, তত ভালো থাকবেন, তত এয়ারই হবে, সব দিক থেকে সুবিধাজনক। ফ্লোর স্পেস কমাবেন না। ফার্নিচার, মিনিমাম ফার্নিচার যতটুকু লাগে, একটা ওয়ার্ডরোব, একটা ছোট্ট টেবিল যেখানে 2 জন বসে খাবেন, একটা ছোট্ট ওভেন, একটা 5 কেজির গ্যাস, এগুলো সব আমরা 5 কেজির গ্যাসটাও সাপ্লাই দেবো। আপনি শেষ হয়ে গেলে আপনি এখান থেকে গ্যাসটা পেয়ে যান, ফোন করবেন, গ্যাসটা চেঞ্জ করে দেবে। 5 কেজির গ্যাস একটা, একটু মনে হলো একটুখানি চিকেন পকোড়া ভেজে খাই, একটু এটা করে খাই, চাটা করলো, একখানে ইন্ডাকশন, একটা কেটল,
মাইক্রো ঠিক নয়, ইন্ডাকশন বা ইনফ্রা ঠিক আছে, হেলথ হ্যাজার্ড মাইক্রোতে, ওটিই ব্যবহার করুন। হ্যাঁ স্যার বলুন স্যার। আচ্ছা, বলছিলাম স্যার, এই আমাদের স্পেশাল চাইল্ডদের জন্য যে সেকশনটা, সেটার কনস্ট্রাকশনটা কখন? আমাদের রেগুলার কনস্ট্রাকশনটা হয়ে যাওয়ার পরে আরম্ভ? না 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 না, এর মাঝে শুরু করব। একটুখানি আমাকে না মাটি থেকে উঠতে দিন, আমি কিছুতেই মাটি থেকে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত তলাতে এত বেশি ইয়ে মানে কাজ, উপরে উঠে গেলে আমি একটুখানি এই দিকটা আমি তলা থেকে উঠে নিই একটুখানি। আর স্পেশাল চাইল্ডদের জন্য কি ব্যবস্থা ডিউরিং আওয়ার লাইফ টাইম, সেটা আমাদের পুরোপুরি আমাদের ডিসক্রিপশন। ও মানে মানে কন্টিনিউয়াস ওখানে থাকবে কিনা, বা ডে কেয়ার ইয়ে হবে কিনা? না না না, ওটা তিনটে ভাবনা ভেবে রেখেছি এখনো পর্যন্ত। ওটা খুব বেসিক এতে রয়েছে আর কি, মানে বেসিক ভাবনার মধ্যে রয়েছে। কেন এগুলো যেমন ঝটঝট করে বলে ফেলতে পারছি না, স্পেশাল চাইল্ড নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার হচ্ছে বেসিক ভাবনাটা হচ্ছে কি যে স্যার একটা কথা জিজ্ঞেস করছি, যে ধরুন আপনার ফ্ল্যাট হয়ে গেল, আমরা ওকে নিয়ে চলে এলাম, ও কি তখন আমাদের সাথে থাকতে পারবে তো? হ্যাঁ, চিরকালই থাকতে পারবে। না, আমি বুঝিয়ে বলি, কোনো বসুন অবজেকশন যদি পাশ থেকে বসুন আসে? বসুন বসুন বসুন, বুঝিয়ে বলছি। তিনটে ভাবনা ভেবেছি স্পেশাল চাইল্ড নিয়ে। একটা হচ্ছে আপনি আপনার কাছে স্পেশাল চাইল্ডের জন্য আলাদা জায়গা রাখতেই হচ্ছে, এটা ম্যান্ডেটরি, নিতেই হচ্ছে। নাম্বার টু হচ্ছে যে স্পেশাল চাইল্ড আপনার কাছে থাকতে পারে, স্পেশাল চাইল্ড ডে কেয়ার সেন্টারে আমাদের কাছে পাঠাতে পারেন। আর নাম্বার থ্রি, প্রথম থেকেই বা পরেও স্পেশাল চাইল্ড সবসময় আমাদের কাছে থাকতে পারে। তার কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সবাই বলছে যে স্পেশাল চাইল্ড আমার কাছেই থাকবেন, মানে বাবা মা বলছেন যে থাকবেন, পেরেন্টস বলছেন থাকবেন। এটা আবেগ থেকে বলছেন, সিম্প্যাথি থেকে বলছেন। আপনি ম্যাডাম জানেন, প্রফেশনাল লোক, ওনার মিটিংও যাচ্ছি আমরা। আমাদের স্পেশাল চাইল্ড নিয়ে যারা ইয়ে করছেন, 27 তারিখ আমাদের মিটিং আছে, যে যারা এই ধরনের সেন্টার করছেন তাদের নিয়ে মিটিং আছে একটা মনোবিকাশ কেন্দ্রে। আবেগ থেকে বলছি, তার কারণ আপনিও তো অসুস্থ হচ্ছেন, আপনিও তো টায়ার্ড হয়ে পড়ছেন, এতদিন তো বাচ্চাটাকে দেখেছেন, এবার যদি কোন প্রফেশনাল হ্যান্ড দেখে, আর যখন বাচ্চাটা কমপ্লিটলি আমাদের কাছে থাকবে তখন তো আমরা ট্রেন করবো, বাচ্চাটাকে তো বসিয়ে রাখবো না, ওকে তো অ্যাক্টিভিটিস দেবো, তাকে তো মানে খাইয়ে দাইয়ে ভেজিটেটিভ মোডে রেখে তাকে শুধু বাঁচিয়ে রাখাটা কাজ না, তাকে ইনভলভমেন্ট দেওয়া, জব ইনভলভমেন্ট দেওয়া, জব রিক্রুটমেন্ট দেওয়া, তাকে ইয়ে করা, তাকে বিহেভিয়ারাল টেকনিক শেখানো, মানুষের মাঝখানে বের করা। এবার কি হবে, এগুলো যদি আমি না করতে পারি না, যখন আপনার মারা যাবেন তখন বাচ্চাগুলো তো আমাদের হাতে থাকবে, তখন আমরা মেনটেন করতে পারবো না। আপনি বাচ্চাটা কাছে রেখে দিলেন, যখন মারা গেলেন তখন আমাদের দিয়ে গেলে, তখন আবার আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের ওদের তো সেটেলমেন্ট দিতে হবে আমাকে, সেগুলো ভাবতে হবে আমাদের। সেগুলো ধীরে ধীরে আসবে, জানেন তো, এগুলো একদিনে হবে না। আপনি যিনি বলছেন যে আমি বাচ্চা আমার কাছে রাখবো, রাখুন, দেখুন 2 দিন বাদই বললেন তোমরা নিয়ে যাও। এটা আবেগের কথা নয়, আপনিও টায়ার্ড হচ্ছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। স্যার আমি লাস্ট কোয়েশ্চেন করব আপনাকে। হ্যাঁ হ্যাঁ। তো ওই সেম প্রবলেম উনি যেটা বললেন, যে আমাদেরও একটাই স্পেশাল চাইল্ড। আই হ্যাভ জাস্ট রিটায়ার্ড ফ্রম ক্যালকাটা পুলিশ, অ্যান্ড আমার ওয়াইফ এখন ইনকাম ট্যাক্সে আছে। তো এই যে আপনারা যে এখন স্পেশাল চাইল্ডের যে সেকশনটা যেটা এখনো কোনো রকম সেরকম তো ওটা মানে ফরমেশন কিছু হয়নি। তো এবারে ধরুন আমি আর মিসেস ও রিটায়ার করার পরে হয়তো নিয়ে চলে এলাম, তো অ্যাট দিস মোমেন্ট তাহলে তো ওকে ডে কেয়ারে দেওয়া যাচ্ছে না, কারণ ডে কেয়ারটা তৈরি হতো তো আপনার 2 বছর মতো টাইম লাগবে। আর না, তাহলে হাউ মাচ টাইম ইট উইল টেক? একটা বাড়িকে তো 60-70টা বাড়ি রাখতে, এই বাড়িটা যদি করে ফেলতে হয় তার পাশে বাড়িটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার যারা ওখানে স্টাফ নিয়োগ করবেন, যারা ওকে দেখবে, স্পেশাল চাইল্ড সব হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। যখন এখানে থাকবেন তখন স্টাফ নিয়োগ হলে ওখানেও স্টাফ নিয়োগ হবে। হ্যাঁ না, এবার ওইটা তাহলে আমরা কত বছর এক্সপেক্ট করতে পারি যে ওই সেকশনটা হতে পারে? যদি বাচ্চা যেদিন থেকে থাকবেন সেদিন থেকেই হবে। না, সেটা তো আমরা ধরুন ফ্ল্যাটে চলে এলাম, ওকে নিয়ে চলে এলাম, হ্যাঁ সেদিন থেকেই হবে, ফ্রম দ্য ভেরি ডে আমাদের দায়িত্ব। মানে মার্চ 2027 আছে, সেদিন থেকে আমাদের দায়িত্ব। রাইট, সেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিচ্ছি, একটা কথা বারবার বলছি, যেদিন আসবেন সেদিন থেকে দায়িত্ব, যেদিন প্রথম 6 লাখ টাকা দেবেন সেদিন থেকে দায়িত্ব, সেদিন থেকে দায়িত্ব। ওকে, একটা প্রজেক্ট প্ল্যান এবং
যে এই সময়ে আমরা এই জিনিস দেব, মানে যেটাকে আমরা টাইম লাইন আইডেন্টিফাই করা, যে এই সময়ে আমরা এই জিনিস দেব। হ্যাঁ, 15-20 দিন কি 1 মাস এদিক ওদিক একটু হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমরা এই সময়ে আপনারা পাবেন। এইটা পেলে খুব ভালো হয়, কেননা এটা পাবেন না। হ্যাঁ, পাবেন না, টাকা থাকে না আমাদের কাছে। অনেক সময় চাঁদা তুলতে বেরোই, স্যার টাকা দিন টাকা দিন। আরে আমার সামনের মাসে ম্যাচিওর করবে, এটা এনজিও অর্গানাইজেশন, ফাইন করতে পারছি না, চাঁদা তুলে বেরোতে হয়। এবার যারা ধরুন আজকেও চাঁদা তুলতে গেছে আমার লোক, বাড়ি বাড়ি টাকা তুলতে হয়। এই মাসে পাচ্ছি না, এই মাসে সামনের মাসে একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করবে, তারপর তোমায় টাকা দেবো। না, এবার আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা, পুরো বুঝতে পারছি, কিন্তু এবার যারা ধরুন টাকা দিয়েছে, এবার তারাও তো একটা এক্সপেকটেশন নিয়ে আছে। এবার তাদেরকে একটা বলেছেন যে আমি এটা এই মাসে দেব, এবার সেটা 6 মাস বাদে যদি হয়, আমি জাস্ট একটা বলছি। কি ধরনের বলুন? ধরুন রেস্টুরেন্ট বা এগুলো দেবো না, ফার্স্ট আওয়ারে বলে দিয়েছি। ফার্স্ট আওয়ারে এগুলো পাবেন না, কোনোটাই কিচ্ছু পাবেন না। এগুলো ফার্স্ট আওয়ারে থাকতে পাবেন, খেতে পাবেন, আপনাকে জেনারেল কিচেন দেবো, জেনারেল দেবো, রেস্টুরেন্টের মধ্যে ছোট একটা ব্যবস্থা দেবো, বলে দিচ্ছে। এগুলো প্রথম থেকে জানেন, হবে না এগুলো। এগুলো কার পয়সা হবে? না, আমি এগুলো হবে কার পয়সা? কবের মধ্যে কি পাবেন? আমি এক্সাম্পল দিলাম, আমি বলছি কবে নাগাদ পাবো, আমি প্রথম থেকে এক্সপেক্টও করছি না। আমি বলে ম্যাক্স টু ম্যাক্স 4 বছর লাগবে টোটাল প্রজেক্টটা কমপ্লিট হতে। টোটাল প্রজেক্টটা কমপ্লিট হতে একদম ফুল ফিল্ড দেখবেন, আর কোথাও কাছড়া পড়ে নেই, কোথাও ধুলো পড়ে নেই, বাগানে সুন্দর সবুজ, যে স্ট্যান্ডে এসে বসবেন। 4 বছর আগে পাবেন না। টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা তো ক্রাউড ফান্ডিং করে আসবে, তার থেকে তো টুকরো করে করে করতে হবে। টোটাল কমপ্লিট প্রজেক্ট পেতে 4 বছর লাগবে। আর কমপ্লিট প্রজেক্ট যেদিন 4 বছর হবে, সেদিন এখানে অন্তত 60 থেকে 70 লাখ টাকা ফ্ল্যাটের দাম এসে দাঁড়িয়ে যাবে, যারা কি কমপ্লিট প্রজেক্ট পাওয়ার পরে আসবে। এখানে প্রথম কত টাকা ঢুকেছে জানেন? 9 লাখ টাকায়। মিস্টার শ্যামল দেব 9 লাখ টাকা আছেন। স্যার কত টাকা আছেন? 20 লাখে আছেন। আপনি 11 লাখ টাকা আছেন, এখন 30 লাখ টাকা। আপনি 15 লাখ টাকায়, বুঝতে পারছেন? এইভাবে শুরু হয়েছে। 9 লাখ টাকা যিনি দিয়েছিলেন 2018 সালে দিয়েছেন, 2026 সাল, তখন জমিটা পর্যন্ত ছিল না, অন গুড ফেথ দিয়েছিলেন, যেরকম একটা প্রজেক্ট হচ্ছে টাকা দিচ্ছি। তারা 9 লাখ, সেই টাকা জমি কিনেছি। আজকে যারা 30 লাখ টাকা বিল্ডিং দেখছেন, যারা 15 লাখ টাকা, তারা কিছুই দেখেননি। জমিটা তখন হয়েছে, প্ল্যানটা হচ্ছে, এইভাবে হয়েছে। এগুলো সব স্যার বলতে পারবে। ইন এ নাটশেল, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে টাকা যদি মিটিয়ে দেওয়া যায়, তাহলে আমরা ওনাকে বলতে পারি। ইন এ নাটশেল, আমি রিকোয়েস্ট করব অন বিহাফ অফ হিম, আমিও আপনাদের মতো একজন কাছে নিয়ে বলছি, প্রত্যেকেই টাকাটা দিয়ে কোঅপারেট করুন। দেন উই ক্যান আস্ক হিম ডিফারেন্ট কোশ্চেন, কারণ উনি বেসিক কনস্ট্রেন্ট বলছেন যে কালেকশনটা আশাপ্রদ হচ্ছে না, সেই জন্য প্রোগ্রেসটা হচ্ছে না। তারপরে আমরা কোশ্চেন করব। আর দ্বিতীয়ত, আমি সত্যি সত্যি একমত যে আমার ক্ষেত্রে আমি ভেবেছি যে আমার স্পেশাল চাইল্ড, সেই জন্যই আসা, এবং আমি চাইবো যে উনি তাড়াতাড়ি তৈরি করুন। স্পেশাল চাইল্ড সারাদিন থাকুক, রাত্রিবেলা আমার কাছে আসুক। আমি পুরোপুরি উনি যেরকম রিকোয়ারমেন্ট বলছেন, ওনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, উনি তো নিজে পকেট করছেন না, উনি তো এই সিস্টেমটা তৈরি করছেন। এবং আমি চাইবো যে হয়তো ভবিষ্যতে দিস উইল বি এ পার্মানেন্ট সলিউশন ফর মেনি পেরেন্টস। আমরা তো চলে যাব, অনেক লোক আসবে এবং এটা ডিমান্ড অনেক বাড়ুক। আর লেট আস এক্সপেক্ট দ্যাট এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, লেট ইট বি ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল হোক ইন দ্য কান্ট্রি। কারণ আমি পুনেতেও দেখেছি, আবার এখানে আমাদের কয়েকটা জায়গাতে আমি দেখেছি, বিদেশেও দেখেছি। ওনার কনসেপ্টটা খুবই ভালো, কিন্তু ওনাকে কোঅপারেট করতে হবে। আর ওনার এত নলেজ, এত ডিফারেন্ট ফিল্ডে, আমি রিয়েলি আমি জানি না, আমরা খুব সুপার স্পেশালাইজড, কিন্তু উনি আমি দেখছি মেটেরিয়াল সায়েন্সও বলছেন, আবার মেডিকেলও খুব বলছেন। তবে এটা ঠিকই যে আমি দেখেছি আমার ছেলে ইউএসএতে
আমি গিয়ে পৌঁছেছি, স্ট্রাগল করছে, ওখানে একটা খুব অ্যাডভান্স জায়গাতেও ছিল, অত ফ্যাসিলিটি, কিন্তু মারা গেছে। যদি কারোর মরতেই হয় সে যে কোনো জায়গায় মরতে পারে, কিন্তু উনি তো সব ব্যবস্থা চেষ্টা করছেন। আর এইমসের ব্যাপারে ন্যাচারালি আমরা আশা করব যে উনি একটা লিয়াজেন তৈরি করতে পারেন। আমি নিজে রেজিস্টার এইমসে, কিন্তু উনি বলছেন এখনও ওরা এমার্জেন্সি করেনি, উনি নিজে বলছেন, অতএব উনি জানেন। সুতরাং আশা করব যে আপনারা যারা অনেক ইয়াং, আমার মতো 84 ইয়ার্সের নন, তারা ভবিষ্যতে যদি টিকে থাকলেন তারা সব বেনিফিট পাবেন। ওনাকে কোঅপারেট করুন, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। এবং লেট আস স্ট্রেনথেন, এবং আমরা একটা ভালো ফ্যামিলি তৈরি করি, এবং দ্যাটস অল। এবং উনি ওনাকে আমি কিছু রিকোয়েস্ট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এবারে শেষ করি মিটিং। আর কোনো প্রশ্ন? নৌকা চড়বো, খাবো দাবো, এই কটা বাজে একটু কেউ বলো না গো। হ্যাঁ, দুটোই বাবা, নৌকা চড়া আছে, তাহলে হবে না তত কথা। থ্যাংক ইউ।